নেট পড়ানোর ক্ষেত্রে এই যে প্রচেষ্টা বা এই প্রয়াস, সেখানে যারা যুক্ত হয়েছো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। তোমরা নেট, আমি আশা করছি তোমরা সবাই এখানে যারা এসছো তারা এটাকে নিছক কোনো রকম টাইম পাস বা কিছু একটা করছি না, এখন একটু নেট পড়ি, এই ধরনের কোনো মানসিকতা থেকে তোমরা কেউ নেটটা পড়ার কথা ভাবছো না। সবাই হয়তো একটা সুনির্দিষ্ট একটা তোমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে যে কেন তোমরা নেটটা পড়তে এসছো, তোমরা সেটা জানো। তো যারা এই জায়গাটা স্পষ্ট হলো না আমি ঠিক কি বলতে চাইছি, আমি আরো একবার এই জায়গাটা রিপিট করি, ঠিক আছে? অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মতোই নেটের পড়াশোনাটাও একটা বিশেষ ধরনের সিরিয়াসনেস দাবি করে স্টুডেন্টদের কাছ থেকে। সেই সিরিয়াসনেসটা যদি প্রাথমিকভাবে না থাকে তাহলে নেট পড়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন এগোনো যায় না। হয়তো দু চারটে ক্লাস করা গেল বা 2-4 মাস একটু অল্প কিছু পড়াশোনা করা গেল, কিন্তু কিছুদিন বাদেই যেটা হয় সেই পড়াশোনাটার মধ্যে একটা ঘাটতি চলে আসে, একটা শ্লথতা চলে আসে, এক ধরনের ক্লান্তি চলে আসে এবং নেট পড়াটা থেকে স্টুডেন্টরা বিচ্যুত হয়। তো সেই জন্য নেট পড়ার ক্ষেত্রে আমার যেটা প্রাথমিকভাবে যেটা মনে হয় যে একটা স্ট্রং রিজন থাকার দরকার আছে কেন তুমি নেট পড়তে আসছো। তোমরা যারা এখানে নেটের ক্ষেত্রে এসেছো বা নেটের ক্ষেত্রে ভর্তি হয়েছো বা এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদের কাছে এই কারণটা খুব পরিষ্কার তো যে তোমরা কেন নেট পড়তে এসছো, নেটটা কেন পড়ছো তোমরা, কি কারণে? কোনো পরিষ্কার রিজন রয়েছে কিনা? যদি তোমাদের কাছে পরিষ্কার কোনো কারণ থাকে তাহলেই মানে তোমরা নেটটা পড়তে এসো। যদি এমনটা হয় যে না এটা একটা এমনি একটু অনেক কিছু চেষ্টা করলাম, এবার একটু নেটটাও চেষ্টা করে দেখি, বা আরো বেশ কিছু জিনিস করছি তার সঙ্গে নেটটা চেষ্টা করে দেখি, এই রকম যদি ভাবনাটা থাকে, এই রকম যদি চিন্তনটা থাকে, তাহলে হয়তো নেটের ক্ষেত্রে তোমরা খুব বেশি দূর এগোতে পারবে না। তাই নিজেদের কাছে এই প্রশ্নটা প্রথমেই তোমরা রাখবে যে ঠিক কেন তোমরা এখানে নেট পড়তে আগ্রহী হয়েছো বা নেট পড়তে এসেছো। এটা এবার যাদের কাছে এই প্রশ্নের উত্তরটা পরিষ্কার তারা কিন্তু অনেক সহজেই আদর্শগত একটা যদি পরিচ্ছন্নতা থাকে নিজের কাছে, নিজের জানা বোঝার ক্ষেত্রে, তাহলে কিন্তু নেট পড়াটা অনেক বেশি সহজ হয়। এবারে কথা হচ্ছে যে কেন এই মানে জায়গাটা খুব শক্তপোক্তভাবে গোড়াতেই বেঁধে নিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে নেটের যে পরীক্ষাটা হয় যে বা নেটের যে পড়াশোনাটা হয় তার কোনোটাই খুব সহজ নয়, একদমই সহজ নয়। আজ থেকে যদি 10 বছর আগের কথা আমরা বলি, 2010, 12, 14 এই সময়গুলোর কথা যদি আমরা বলি, সেই সময় কিন্তু নেটের পড়াশোনাটা তুলনামূলকভাবে অনেক সহজ ছিল। তখন কারণ তখন নেটের যারা পার্টিসিপেশন যে পরীক্ষার্থী যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনেকটাই কম হতো। সেখানে হয়তো 2500, 3000 এরকম ক্যান্ডিডেট থাকতো, কিছু কিছু ক্ষেত্রে 1000 মতো ক্যান্ডিডেটকে নিয়েও নেটের পরীক্ষা হয়েছে, এরকম পরিস্থিতি ছিল। তার কারণ ছিল নেট পড়াশোনার দিকে এতজন মানুষের, এতজন শিক্ষার্থীর বিশেষ কিছু আগ্রহ দেখা যেত না আগে। সাধারণত শিক্ষার্থীরা যেটা করতো অনার্স বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারা বিএড করে একটা স্কুলের চাকরির দিকে, এসএসসির দিকে তারা চলে যেতে পারতো। কিন্তু বর্তমান কিছু পরিস্থিতির কারণে এসএসসি বেশ কয়েক বছর না হওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট তারা আহ, তারা তো বসে থাকবে না, যেহেতু এসএসসি হচ্ছে না বা স্কুল এডুকেশনটা কোথাও গিয়ে একটু বন্ধ হয়ে রয়েছে, তারা তো সেখানে বসে থাকতে পারছে না। তো তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য তারা নেটের দিকে চলে আসছে, তারা এমফিল পিএইচডির দিকে চলে আসছে, উচ্চশিক্ষার জায়গাটাতে চলে আসছে। এই চলে আসার ফলে যেটা হয়েছে নেটের পরীক্ষাটা ক্রমাগত কঠিন হচ্ছে। কতটা কঠিন হচ্ছে এবারে একটা উদাহরণ দিই। এবারে যে আমাদের নেটের পরীক্ষা হয়েছে সেখানে প্রায় 6500-এর উপর পরীক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সংখ্যাটা দ্বিগুণ, কিছু ক্ষেত্রে 3 গুণ, বা আমরা যে 2010-এর নিরিখে দেখি প্রায় 4 গুণ পরীক্ষার্থী হয়েছে। আরো যেটা বলার কথা, যদি টোটাল অ্যাপ্লিক্যান্টের সংখ্যাটা দেখি, টোটাল অ্যাপ্লিক্যান্ট প্রায় 8000-এর কাছাকাছি। অর্থাৎ বিভিন্ন কারণে বেশ কয়েক মানে 1000 বা 1500 পরীক্ষার্থী তারা বসতে পারেনি পরীক্ষাতে, তার বাদ দিয়ে তারপরে 6500 পরীক্ষার্থীর মতো তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করেছে। এবার সেই 6500 পরীক্ষার্থী এবং সেখানটায় নেটে এবার সেই তুলনায় কোয়ালিফিকেশনের সংখ্যা কত? আমরা যদি কোয়ালিফিকেশনের জায়গাটা দেখি সেক্ষেত্রে টোটাল কোয়ালিফিকেশন হয়তো আমরা দেখতে পাবো, আমরা আগের এবারের নেট কোয়ালিফিকেশনের জায়গাটাকে যদি আমি বাদও রাখি, এর আগের বারে অন্তত যে হিসেব আমরা আমাদের কাছে ছিল, তো সেই হিসেবে প্রায় 230 থেকে 240 জন নেট কোয়ালিফাই করেছে। এবার 230 জন মানে আমি যদি 250 জন হিসেব করে রাখি, তো 6500-এর নিরিখে 250 সংখ্যাটা এমন কিছুও খুব বেশি নয়। এনটিএ একটা হিসেব দেয়, 6%-এর একটা হিসেব দেয় যে প্রাথমিকভাবে সবচেয়ে উপরের দিকে 6%-কে ওরা নেট কোয়ালিফিকেশনের যোগ্যতা দিচ্ছে বা মর্যাদা দিচ্ছে।
কিন্তু আদপে সংখ্যাটা 6% নয়, তার থেকে নিচেই ঘোরাফেরা করে, 3-3.5% এরকম, 4% বড়জোর এইরকম একটা জায়গাতে যায়। এবং এনটি এর ক্ষেত্রে বা আমরা যদি পূর্বতন ইউজিসির অভিজ্ঞতা থেকেও দেখি, এই সংখ্যাটা আজকে প্রাথমিক, যেহেতু এখন সাম্প্রতিককালে সিলেবাস চেঞ্জ হয়েছে সেই কারণে গোড়ার দিকে ওরা এরকম কিছুটা সুযোগ দিচ্ছে বটে, কিন্তু কিছুদিন বাদেই এই পার্সেন্টেজটা কমে 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 আসতে থাকবে ক্রমাগত। প্রথম দিকে 250-300 জন এরকম করে নেট কোয়ালিফাই করতে থাকবে, তারপরে হঠাৎ করে সংখ্যাটা 200, তারপরে 170-160 এরকম করে কোন দিন 100 নিচে চলে যাবে, তখন কিন্তু তার মানে চোখের পলকে 2-3-4টে নেটের মধ্যে এই সংখ্যাটা কমে আসার একটা খুবই সম্ভাবনা আছে। কারণ পূর্বতন ক্ষেত্রে একই একই অভিজ্ঞতার মধ্যে আমরা দেখেছি যে এইরকমটাই ঘটে সচরাচর। তো ফলে সব মিলিয়ে যেটা আমি তোমাদের কাছে প্রথম দিনই এটা পরিষ্কার করার চেষ্টা করছি যে এই পরীক্ষাটা মোটেই সহজ পরীক্ষা হবে না। এখানটায় যথেষ্ট, এখানে একটা টাফ কম্পিটিশনের বিষয় রয়েছে, প্রচুর এখানে পরীক্ষার্থী রয়েছে, প্রচুর কম্পিটিটর রয়েছে। এবং আরো কি বিষয়টা জানো তো, আগে যেটা হচ্ছিল নেটের পড়াশোনার ক্ষেত্রে একদমই এটা কলকাতা কেন্দ্রিক একটা পড়াশোনার বিষয়টা ছিল। কলকাতার উপরে গুটিকয় ইউনিভার্সিটি, এবং সেই গুটিকয় ইউনিভার্সিটির লোকজন তাদের মধ্যেই একটা উচ্চশিক্ষার দিকে যাব, এমফিল পিএইচডি করবো, এইরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন যেটা বললাম, যেহেতু এসএসসি বা অন্য ধরনের স্কুল পরীক্ষার জায়গাগুলো বন্ধ, তাই এই জায়গাটা, এই কলকাতার গণ্ডিটা ভেঙে গেছে। এবং যে কোনো ধরনের মফস্বল বা খানিকটা একটু দূরের রুরাল এরিয়াগুলোতে সেখানেও প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করছে নেটের পরীক্ষাতে। এবং কে যে কোথা থেকে কিভাবে পড়াশোনা করছে সেটা সম্পর্কে আমরা কোনো সম্যক ধারণা লাভ করতে পারছি না। আগে যেটা হতো, একটা মোটামুটি পরিচিত বৃত্তের মধ্যে আমরা জানতাম কে কে কোথায় কি পড়াশোনা করছে, কে কে কোথায় কিরকম কোচিং নিচ্ছে, তাদের মধ্যে ভালো স্টুডেন্ট কারা, এরকম একটা ধারণা পাওয়া যেত। এখন কিন্তু সেই ধারণাটা পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে। কারণ কারণ আমরা বুঝতেই পারছি না ঠিক কতজন কিভাবে কোথায় নেটের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিলে আমি আসলে দুটো পার্টিকুলার উদাহরণ প্রত্যেকবারই দেওয়ার চেষ্টা করি নেটের ক্ষেত্রে। তো তোমাদেরকে আমি বলছি, এই দুটো উদাহরণ খুব ইউনিক দুটো উদাহরণ, এবং আমার ধারণা নেটের বর্তমান পরিস্থিতিটা বোঝার জন্য এই দুটো উদাহরণ খুব কাজে লাগবে। এক এক হচ্ছে 2020 সালের যে নেটের পরীক্ষা, সেই নেটের পরীক্ষাতে জেআরএফ এর যে তালিকা, সেই জেআরএফ এর তালিকাতে আমরা আশ্চর্যজনকভাবে একজন স্টুডেন্টকে দেখেছিলাম যে মালদার চাঁচল কলেজের ছাত্র। ঠিক আছে, মালদার চাঁচল কলেজ, এবার এই কলেজটার পরিস্থিতি তোমাদেরকে কিভাবে বলি যে অত্যন্ত রাজনৈতিকভাবে অসহিষ্ণু একটি কলেজ, এবং সেখানে সারাক্ষণই বিভিন্ন রকম ঝামেলা বা গন্ডগোল লেগে থাকে আর কি। তো এবার সেই কলেজের একটি ছেলে, সে সেখান থেকে পড়াশোনা করেছে এবং মালদার অত্যন্ত প্রান্তিক একটা জায়গা থেকে সে উঠে এসেছিল। চাঁচল কলেজে সে অনার্স পড়েছে, পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করেছিল সে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে আর কি। তো এবার সেই জায়গা থেকে উঠে আসা একটি ছেলে, সে জেআরএফ পেতে পারে এবং সে জেনারেল ক্যাটাগরিতে জেআরএফ পেয়েছিল। তো এটা একদমই আশ্চর্য একটা ঘটনা। এটা প্রাথমিকভাবে আজ থেকে 10 বছর আগে হলে এই ঘটনাটাকে কল্পনা করা যেত না, কিন্তু এখন এই ঘটনাটা ঘটছে। এবং শুধু এই ছেলেটি নয়, এরকম আরো প্রচুর জায়গায় এরকম প্রচুর আরো এরকম উদাহরণ লুকিয়ে রয়েছে, যারা কিন্তু সেইভাবে পরিশ্রম করছে, নেটের জন্য খাটছে, এবং যখন রেজাল্ট বেরোচ্ছে তখন এদেরকে দেখে চমকে যেতে হচ্ছে যে এইরকম জায়গা থেকে একটা পরিস্থিতির মধ্যে একটি ছেলে যদি উঠে আসে, সে কিভাবে নেট কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, আরো একটা উদাহরণ দিচ্ছি, একটি মেয়ের উদাহরণ দিই। সে মেয়েটি, তাকে আমার পরেও আবার কাজে লাগবে একটা অন্য পরিস্থিতি বোঝাবার জন্য। মেয়েটি তুফানগঞ্জ বাড়ি। তুফানগঞ্জ, আমার ধারণা এখানে যারা আজকে উপস্থিত আছো অধিকাংশ লোকজনই বলতে পারবে না আমাদের রাজ্যে তুফানগঞ্জ কোথায় আর কি। তোমরা কি জানো তুফানগঞ্জ কোথায়, কোন জেলাতে তুফানগঞ্জ? হ্যাঁ স্যার, আমার বাড়ি তুফানগঞ্জ। এই যে দেখ, এটা খুব ইন্টারেস্টিং কেস পাওয়া গেল। তো তুফানগঞ্জের মেয়ে, এবার সেখান থেকে সে পড়াশোনা করেছে, মানে উত্তরবঙ্গের ওই জায়গা থেকে, ওই রকম পরিস্থিতি থেকে সে পড়াশোনা করেছে, এবং যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল সেও জেআরএফ পেয়েছে। এই মেয়েটি, এই মেয়েটিও পড়াশোনা করছে, এইরকম ভাবে চেষ্টা করছে, এবং সেই জায়গা থেকে সে জিআরএফ পেতে পারে। এটাও কিন্তু 10 বছর আগে এই ভাবনাগুলো ছিল না। অর্থাৎ আমি যেটা বলছি, কলকাতা কেন্দ্রিক পড়াশোনা বা কলকাতা কেন্দ্রিক মেধা চর্চার যে জায়গাটা, সেই সিনারিওটা ভেঙে গেছে। এখন নেট পড়াশোনার ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে, একটা সারা রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই একটা পড়াশোনার চর্চা চলছে, প্রচুর স্টুডেন্ট এটার মধ্যে ইনভলভ হয়েছে, এবং প্রতিযোগিতার মাত্রাটাও সেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো সেই কারণেই বললাম যে প্রথমেই এই জন্য এটা স্থির করে নেওয়ার দরকার আছে যে নেটটা তোমরা টাইম পাস করার জন্য পড়ছো কিনা। যদি টাইম পাস করার জন্য পড়ো তাহলে কিন্তু তোমরা কোনোদিন নেট পাবে না। আর যদি তোমাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা থাকে যে না, নেটটা আমাকে পেতে হবে, এবং আমার একদম পরিষ্কার কারণ যে আমাকে এরপরে এমফিল করবো, এরপরে পিএইচডি করবো, বা আমি কলেজে
পড়ানোর সঙ্গে যুক্ত হব, অধ্যাপনার সঙ্গে যুক্ত হব, তো তাহলে তোমরা খুব পরিষ্কারভাবে এই কারণটা নিজেদের মাথায় ঢুকিয়ে নাও এবং সেই রকম ভাবে নিজেকে এই মতিস্থিরটাও করো, এর জন্য যতটা পরিশ্রম করতে হয়, যতটা চেষ্টা করতে হয়, সেই চেষ্টাটা আমি করে যাব। ঠিক আছে, বেশ। এবার এটা গেল গোড়ার কথা। এরপরে আমি দু তিনটে পয়েন্ট, মানে নেট পড়তে গেলে ঠিক কি কি করতে হয়, বা সিলেবাসের আলোচনাটাতে আমি পরে আসবো। এমনি একদম কিছু আমাদের, আমি কিভাবে বলতে পারি, কিছু মেন্টাল স্টেটের কথা তোমাদের বলি, কিছু মানসিকতার জায়গার কথা বলি, যে জায়গাগুলো সামহাও আমি সাম্প্রতিককালে যখন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে দেখতে পাই না। কিন্তু দেখতে না পাওয়ার কারণে আমি বুঝতে পারি যে তারা কেন নেট পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তো তোমাদের ক্ষেত্রে আমি সেই কথাবার্তাগুলো একদম প্রথম দিনই বলে দিচ্ছি, যাতে তোমরা নিজেদের দুর্বলতা প্রয়োজন অনুসারে যদি কোথাও থাকে, তো সেইগুলোকে তোমরা খানিকটা রেকটিফাই করতে পারো, বা নিজেদের সেই রকম মানসিক প্রস্তুতিটা তোমরা নিতে পারো। প্রথম যেটা কথা জানো তো, নেট পড়ার ক্ষেত্রে, এটা শুধু নেট নয়, যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রেও এই কথাটা সত্যি। এই প্রত্যেকটা পড়াশোনার একটা ধারাবাহিক একটা পড়াশোনার বিষয়। ধারাবাহিক বলতে কি বোঝাবার চেষ্টা করছি, মানে রোজই বই খুলে বসা, রোজই বইপত্র পড়ার একটা অভ্যেস তৈরি করা। এই কথাটা আমি মুখে বললাম, এটা শুনে অনেকে বলবে এটা আর এমন আশ্চর্য কি, এটা তো খুব সত্যি কথাই। কিন্তু এই কথাটাকে আরো বিশেষভাবে তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমি এই কারণে, কারণ অধিকাংশ স্টুডেন্টের মধ্যে, আজ বিশেষত আমরা যেহেতু বাংলা পড়াশোনা করেছি না, এই কথাটা বলতে বা শুনতে খুব খারাপ, বাংলা যেহেতু আমরা পড়াশোনা করেছি, বাংলা পড়ার কারণে আমাদের মধ্যে সেই অর্থে পাঠ্যাভ্যাসের বিশেষ কিছু ক্ষমতা গড়ে ওঠে, যাকে নিয়মিত পড়াশোনা করার চর্চা বলা হয়। সেই চর্চার বোধটা আমাদের অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে গড়ে ওঠেনি। তার কারণ অন্যান্য বিষয়ের তুলনায় বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চাটা একটু সহজ। কিছু নোটপত্র মুখস্থ করলে পড়াশোনাটা হয়ে যায়, খুব বেশি টেক্সট পড়ার দরকার থাকে না। অর্থাৎ তথাকথিত যতটা পরিশ্রম করার দরকার আছে একটা বিষয়কে আয়ত্ত করার জন্য, বাংলা ভাষাতে অন্তত নাম্বার স্কোর করার জন্য অতটা পরিশ্রম করার দরকার হয় না। ফলে নিয়মিত বই পড়া, রোজই কিছু না কিছু টেক্সট পড়া, এই চর্চার জায়গাটা বাংলার ক্ষেত্রে অধিকাংশ অধিকাংশ আমি খুব জোর দিয়েই বলতে পারি, অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে এই অভ্যেস গড়ে ওঠে না। যেহেতু গড়ে ওঠে না, পরবর্তীকালে যখন নেটের মতো কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে তারা হঠাৎ করে বসে, এবং যেইখানটাতে আসলে এই রোজ রোজ বই খুলে বসার দরকার থাকে, রোজ পড়াশোনা করার অভ্যেস গড়ে তোলার দরকার থাকে, সেখানে কিন্তু স্টুডেন্টরা মানে আকস্মিকতা ভাবে হঠাৎ করে তাদের কাছে একটা শকিং পরিস্থিতি তৈরি হয়, যে এরকম পড়াশোনা করতে হবে, এতটা প্রেসার নিতে হবে, এতটা চেষ্টা করতে হবে। এই জায়গাটা তারা কিছুতেই খাপ খাওয়াতে পারে না, এবং কিছুদিন বাদে তারা নেট পড়াশোনাটা ছেড়ে দিয়ে অন্য বিএড করতে চলে গেল, বা বিএড করতে করতে অন্য কিছু চেষ্টা করতে শুরু করলো, কিন্তু নেট পড়াশোনাটা সে ছেড়ে চলে গেল। ঠিক আছে, কিন্তু যেটা বলার কথা, যেটা গোড়াতেও বললাম, নেট বা সরকারি চাকরি সবকিছুর ক্ষেত্রেই এইটা হচ্ছে মূল শর্ত, তোমাকে রোজ বই খুলে বসতে হবে, রোজ বইপত্র খুলে বসতে হবে। সেটা তুমি কতক্ষণ পড়ছো এটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে যেমন একজন স্টুডেন্ট এই কথাটা বলেছিল যে দাদা, নেট পড়ার জন্য রোজ আমাকে কত ঘন্টা করে পড়তে হবে, আমি 10 ঘন্টা করে পড়বো বলে ভেবেছি। আমি বললাম যে 10 ঘন্টা যদি তুমি সত্যি আজ মানে 1-1.5 মাস 2 মাস পড়াশোনা করতে পারো, তাহলে পুরো নেটের সিলেবাসই তোমার কভার হয়ে যাবে। আমাদের বাংলা নেট এরকমও বিরাট কিছু নয় যে মানে বিসিএস এর মতো নয় যে মানে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়াশোনা করার দরকার আছে বলে। যদি তোমরা, আমি তো বলি স্টুডেন্টদেরকে 2-3 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা অন্তত যদি কেউ সময় দিতে পারে, 4 ঘন্টাই খুব সাফিসিয়েন্ট নেট পড়ার জন্য। মানে মারদাঙ্গা করে পড়াশোনা করার কোনো দরকার নেই। খুব সহজভাবে রুটিন মাফিক দিনে 3 থেকে 4 ঘন্টা কেউ যদি সময় বের করতে পারে, কিন্তু সেখানে কথাটা এটাই যে রোজ পড়াশোনা করতে হবে। একদিন 12 ঘন্টা বা 14 ঘন্টা পড়াশোনা করলাম, তারপরে হঠাৎ করে 3 দিন 4 দিন পড়াশোনা থেকে একটা বিরতি নিয়ে নিলাম, তারপরে আবার একদিন বই খুলে বসলাম, আবার 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করলাম, আবার 4 দিন বিরতি নিয়ে নিলাম। এইরকম যদি একটা ব্যাপার চলতে থাকে, তাহলে কিন্তু নেট পাওয়ার বিশেষ কোনো সম্ভাবনা নেই। তার থেকে এটাই ভালো হয়, রোজই বই খোলো, প্রয়োজনে 1 ঘন্টা অন্তত বই খোলো, বইয়ের সঙ্গে যেন একটা যোগাযোগ থাকে আর কি। এই ব্যক্তিগত অনুশাসনটা তোমাদের সবার মধ্যে, এই প্রথম দিনই তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এই অনুশাসনটা নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করো, যে রোজ বই খুলে বসবো, রোজ কিছু না কিছু পড়াশোনা করবো, রোজ একটু একটু সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, একটু পড়াশোনা করার চেষ্টা করবো। এই বোধটা থাকলেই দেখবে আজ থেকে 3 মাস 4 মাস, এই যে যেমন ধরা যাক জুনের নেট রয়েছে তো সামনে, তো জুন মাসে আমি ধরে নিচ্ছি এনটি একটু শ্লথ গতিতে এগোয়, তো জুনের বদলে হয়তো সেটা জুলাই মাসে দেখে হতে পারে। তাহলে তোমাদের হাতে 3 মাস আমি আশা করছি সময় রয়েছে। এই 3 মাস যদি আমি যেটা বললাম, তুমি যদি 3-4 ঘন্টা করেও পড়াশোনা করতে থাকো না, দেখবে জুন বা জুলাই মাসের আগে গিয়ে তুমি সিলেবাস অনেকখানি কভার করে ফেলতে পেরেছো।
মানে যতটা তুমি ভেবেছিলে তার থেকেও তুমি অনেক বেশি কভার করতে পেরেছো। এবং সেটা পুরোটাই সম্ভব হচ্ছে এই ধারাবাহিকতার জন্য, একটু রোজ চেষ্টা করার জন্য। একজন মানুষ যখন মেদ মেদ কমাবার চেষ্টা করে, কেউ যদি মোটা সোটা হয়ে যায় তো মেদ কমাবার জন্য সে শরীর চর্চা করে, তাই না? শরীর চর্চা যখন করা হয়, ট্রেনার তাকে প্রথম দিন এই কথাটা বলে যে আপনি রোজ ব্যায়াম করবেন বা রোজ দৌড়বেন বা রোজ ডায়েট মেনটেন করবেন। এখানে এই রোজ শব্দটা খুব জরুরি, কারণ এই রোজ, এই নিয়মিত, এই প্রাত্যহিকতা, এই বোধটা যদি না তৈরি হয় আপনার মধ্যে, আপনি কিন্তু নিজের শরীরকে, যে ভাবনাটা নিয়ে আপনি আমার কাছে এসেছেন, একটা সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইছেন, তো সেটা আপনি করতে পারবেন না। আপনি হয়তো 2-3 দিন শরীর চর্চা করলেন, তারপরে আবার ডায়েট ভাঙলেন বা অন্য কিছু একটা করলেন, তার ফলে কিন্তু আপনার যে জিনিসটা, আমি যে কাম্য যে লক্ষ্যটা, আপনি অর্জন করতে পারবেন না। নেটের পড়াশোনার ক্ষেত্রে ঠিক একই বিষয়। রোজই কিছু না কিছু পড়াশোনা করতে হবে, রোজই এই চেষ্টাটার মধ্যে নিয়ে আসতে হবে, দিলেই যেটা হবে, মানে এবার শরীরচর্চার ক্ষেত্রে যেটা হয়, প্রথম দিকে না কিছু বোঝা যায় না, শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসছে কি, রোজই তো 2-3 ঘন্টা চেষ্টা করছি, দৌড়চ্ছি, ডায়েট করছি, বোঝা যায় না। কিন্তু হঠাৎ করে 1-1.5 মাস বাদে শরীরের উপর তার ছাপ পড়তে শুরু করে, আমরা নিজেরাই অনুভব করতে শুরু করি আমাদের শরীরটা 1-1.5 মাস আগে যেমন ছিল এখন সেরকম নয়, অনেক ধরনের পরিবর্তন এসছে। এই পরিবর্তনের বোধটা তখনই আসবে যখন আপনি ওই টানা 1.5 মাস ওই পরিশ্রমটার মধ্যে দিয়ে যাবেন। নেটের ক্ষেত্রেও তাই হয়, প্রথমে যখন পড়াশোনাটা শুরু হয়, প্রথম 1 সপ্তাহ পড়া হলো, 10 দিন পড়া হলো, বিশেষ কিছু বোঝা যায় না কি পরিবর্তন হচ্ছে কি, তখন দূরছাই করে মাঝে মাঝে চলে যেতেও ইচ্ছে করে। কিন্তু এই পড়াশোনাটাই যখন আপনারা 2 মাস বা 3 মাস এরকম ভাবে চালিয়ে যেতে পারবে তোমরা, তো সেক্ষেত্রে তারপরে গিয়ে এই বোধটা তোমাদের মধ্যে খুব পরিষ্কার হয়ে যাবে। যে তুমি নিজের মানে ভেতর থেকে এই অনুভবটা তুমি বুঝতে পারবে যে পড়াশোনাটা অনেকটা এগোচ্ছে, কিছুটা হচ্ছে। হ্যাঁ, নিজের মধ্যে এই রিয়েলাইজেশনের বোধটা তোমাদের মধ্যে তৈরি হয়। তাই নেট পড়ার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম মন্ত্রভক্তি, যে রোজ বই খুলে বসতে হবে, রোজ পড়াশোনা করতে হবে। এবারে আসছে, যখন রোজ পড়াশোনার অভ্যেস তৈরি হয়ে গেছে, তার পরের ধাপ, তার পরের ধাপ যেটা হবে, নিজেকে, এর পরের ধাপে যেটা হবে, একটু নিজেকে ছাপিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে। ছাপিয়ে যাওয়ার চেষ্টা কাকে বলে? ছাপিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আমরা যতটা আমাদের সামর্থ্য, পড়াশোনা করার যতটা সামর্থ্য, প্রথমে সেই সামর্থ্যটাকে প্রথমে বুঝে নেওয়া দরকার, যে আমি কতক্ষণ পড়তে পারি, আমি 2 ঘন্টা পড়তে পারি নাকি 3 ঘন্টা পড়তে পারি নাকি 4 ঘন্টা পড়তে পারি, এটা নিজেকেই যাচাই করে নেওয়ার দরকার আছে, এবং দেখতে হবে সেই 2-3 ঘন্টা আমি রোজ পড়তে পারছি কিনা। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আমার সামর্থ্যের জায়গা। যখন আমার এই বোধটা তৈরি হয়ে গেল যে আমি 3 ঘন্টা রোজ পড়তে পারি, এটা আমার ক্ষমতা, বা আমি অন্যান্য আরো বেশ কিছু কাজকর্মের সঙ্গে হয়তো যুক্ত থাকি, ব্যস্ততা থাকি, তার মধ্যে আমি 3 ঘন্টাই রোজ বের করতে পারবো এবং এইটা আমি রোজ বসতে পারবো, এটা হলো। এবারে পরের ধাপে আসে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। ছাপিয়ে যাওয়া কাকে বলে? নিজেকে যতটা আগের দিন পড়েছি, পরের দিন অন্তত তার থেকে 10 মিনিট বা 15 মিনিট বেশি পড়ার চেষ্টা। ঠিক আছে, এইটা হচ্ছে নিজেকে ক্রমাগত পুশ করা। এই কারণে পুশ করার দরকার হয়, কারণ আমাদের নেটের সিলেবাস যেহেতু বেশ বড়, তাই সেটাকে যখন আমরা শেষ করার কথা ভাবতে থাকি, তখন এই একটু এক্সট্রা পুশ আমাদের দরকার হয়, একটু অতিরিক্ত খাটনি বা একটু অতিরিক্ত পরিশ্রম করার আমাদের ক্রমাগত দরকার পড়তে থাকে। তো এই জিনিসটাও তখনই তৈরি হবে যখন ওই নিয়মিত পড়াশোনার অভ্যেসটা তৈরি হবে। প্রথমে নিয়মিত পড়াশোনার অভ্যেস তৈরি হলে তারপরেই অতিরিক্ত খাটনি বা অতিরিক্ত পরিশ্রমের বিষয়টা চলে আসে। এবার কথা হচ্ছে, এই অতিরিক্ত পরিশ্রমটা কেন দেওয়ার দরকার আছে? আমি গোড়াতেই বলছি 8-10 ঘন্টা পড়াশোনার কথা আমি বলছি না, কিন্তু 3 ঘন্টা পড়াশোনাটাকে 4 ঘন্টায় নিয়ে যাওয়া বা 4 ঘন্টা পড়াশোনাটাকে 5 ঘন্টায় অন্তত নিয়ে যাওয়া, এই চেষ্টাটা কেন দরকার? এই চেষ্টাটা কেন দরকার সেটার উত্তর যেটা হচ্ছে, এটার প্রসঙ্গে আমি একটা অন্য গল্প বলি তোমাদেরকে। সেটা হচ্ছে, তোমরা হয়তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনেছো। তো এই মোহাম্মদ আলী, ইনি পৃথিবীর শ্রেষ্ঠ বক্সার হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এবারে তাকে একবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি আমাদের এই কথাটা একটু বলুন, যে আপনি ঠিক কি কারণে বিশ্বের সেরা। তার কারণ হচ্ছে, আপনি যেভাবে ট্রেনিং করেন বাকি সমস্ত বক্সাররাও সেভাবেই ট্রেনিং করে, আপনি যেভাবে ডায়েট মেনটেন করেন বাকি বক্সাররাও মোটামুটি সেভাবেই ডায়েট মেনটেন করেন, আপনার যেরকম গায়ের জোর বা ক্ষমতা যাই হোক না কেন, এমন অনেককেই পাওয়া যাবে, অনেক বক্সারকে যাদের গায়ের জোর আপনার থেকেও বেশি, তবু আপনি বিশ্ব সেরা, কিন্তু তারা নয় কেন? ঠিক কোথায় আপনি তাদের থেকে এগিয়ে আছেন? তো এইটার জবাব দিতে গিয়ে মোহাম্মদ আলী বলেছিলেন যে, আমি যেটা করি, আমি নিজেকে এক্সট্রা পুশ করি। এক্সট্রা পুশ কাকে বলে? বলেছেন যে, আমি জানি যে আমাদের 6 ঘন্টা হচ্ছে বেসিক ট্রেনিং করার কথা, সেই 6 ঘন্টা বেসিক ট্রেনিং পৃথিবী জুড়ে সমস্ত বক্সারই করতে থাকে, সেই 6 ঘন্টা আমিও করি, কিন্তু তার পাশাপাশি আমি 6 ঘন্টাটাকে বাড়িয়ে 6.5 ঘন্টা 7 ঘন্টা এই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কেন? না, কারণ আমি জানি এই যে এক্সট্রা আধ ঘন্টা বা এক্সট্রা 45 মিনিট বা এক্সট্রা 1 ঘন্টা, এই যে পরিশ্রমটা আমি করছি, আমার প্রতিদ্বন্দ্বীরা এই পরিশ্রমটা করছে না।
ফলে যখন যখন তারা চুপ করে রয়েছে বা এই এক্সট্রা লেবারটা তারা দিচ্ছে না বা এক্সট্রা পুশটা তারা করছে না, সেই সময়টা আমি নিজেকে ক্রমাগত ঠেলতে থাকি, নিজেকে আরেকটু চেষ্টা করি, যতটা আমার সামর্থ্য সেই সামর্থ্যের বাইরে গিয়ে আমি আরেকটু নিজেকে পুশ করি। এই যে এক্সট্রা আমি পুশটা করলাম, নিজেকে আরেকটু বেশি দূর ঠেলে দিলাম, নিজের সক্ষমতার জায়গাটা আরেকটু যাচাই করে নিলাম, এইটাই আমাকে রিঙে গিয়ে মানে বক্সিং এর রিং এর মধ্যে যখন আমি দাঁড়াই তখন আমার অপোনেন্টের থেকে আমাকে এগিয়ে রাখে। কারণ দিনের পর দিন সে হয়তো 6 ঘন্টা বক্সিং প্র্যাকটিস করেছে, কিন্তু আমি ওই যে 6 ঘন্টা 15 মিনিট বা 6.5 ঘন্টা আমি প্র্যাকটিস করেছি, ওই 15 মিনিট বা ওই এক্সট্রা 30 মিনিট ওর এগেনস্টে আমাকে একটা এজ দেবে, ওর এগেনস্টে আমাকে একটা এগিয়ে রাখার জায়গা তৈরি করে দেবে। তো সেই জিনিসটা নেটের পড়াশোনার ক্ষেত্রেও খাটে। কম বেশি সবাই 3-4 ঘন্টা পড়াশোনা করবে, কিন্তু তুমি যদি একটু নিজেকে পুশ করতে থাকো, একটু বেশি পড়াশোনা করার অভ্যেস তৈরি করো, এক্সট্রা আধ ঘন্টা, এক্সট্রা 45 মিনিট আগের দিনের থেকে একটু এগিয়ে থাকা, একটু চেষ্টা করা, এই এক্সট্রা পুশ গুলোই নেট পড়াশোনার ক্ষেত্রে অনেকটা অনেকটা তোমাকে শেষ দিকে যখন পরীক্ষার দিকে এগোবে তখন সেই জিনিসটা তোমাকে আরো ওই এক্সট্রা এজটা, এক্সট্রা একটা অধিকারের জায়গাটা তোমাকে গড়ে তুলবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এবারে আমি একটু পড়াশোনার বিষয়টাতে চলে আসি আর কি। পড়াশোনার বিষয়ে গিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, আচ্ছা পড়াশোনার আগে আমি যে কথাগুলো বললাম সেটাকে জাস্ট সাম আপ করে দিই আপনাদের। তাহলে যেটা বলেছিলাম, আমি ধারাবাহিক পড়াশোনার কথা বললাম, লেগে থাকার কথা বললাম, টেনাসিটির কথা বললাম, এবং তার পাশাপাশি নিজেকে এক্সট্রা পুশ করা, নিজের পড়াশোনার অধিকার বা ক্ষমতার জায়গাটাকে বাড়াবার কথা বললাম। এরপরে যেটা বলতে চাইছি, মূল পড়াশোনাটা, আপনি পড়াশোনাটা কিভাবে করবেন, এগুলো তো বাইরের বাইরের কথা, এটা তো মেন্টাল স্ট্রেংথের কথা বলছি বা একটা মানসিক জোরের কথা বলছি, সবই ঠিক আছে। কিন্তু যদি আমরা পড়ার একটা নেট পড়াশুনো, এই পড়াশোনার পদ্ধতির মধ্যে ঢোকার কথা ভাবি বা একটা চেষ্টার মধ্যে ঢোকার কথা ভাবি, তো সেই চেষ্টাটা কিভাবে গড়ে তোলা যেতে পারে, তো সেইটার বিষয়ে একটু প্রথম কথা যেটা নেট পড়াশোনার ক্ষেত্রে যেটা হচ্ছে, অধিকাংশই যেটা স্টুডেন্টরা করে, তারা নেটের প্রাথমিক পড়াশোনাটা বেশ একটু কিভাবে বলবো, ধরা যাক গল্পের ইউনিট পড়ছে বা উপন্যাসের ইউনিট পড়ছে, এই পড়াশোনাগুলো করার ক্ষেত্রে তারা একটু জিনিসগুলোকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। ঠিক আছে? টেকেন ফর গ্রান্টেড বলতে যতটা সিরিয়াসনেস নিয়ে পড়াশোনাটা করার দরকার ছিল সেটা কথাটা করে না, একটু শুয়ে বসে একটা উপন্যাস পড়লো, ঠিক আছে, বা জাস্ট একটা গল্প পড়ার মতো একটা গল্প পড়ে নিল। হ্যাঁ, মানে গল্প পড়ার আনন্দে পড়া বা উপন্যাস পড়ার আনন্দে পড়া, একটা নাটক পড়ার আনন্দে পড়া, এইরকম কিছু কিছু আনন্দের বোধ থেকে তারা একটা পড়ার চেষ্টা করে, যার ফলে যেটা হয় পড়াশোনার মধ্যে একটা ঢিলেমি চলে আসে বা একটা শৈথিল্য, আমি শৈথিল্য শব্দটা ব্যবহার করব, এক ধরনের শৈথিল্য চলে আসে। এই শৈথিল্যটা নিয়ে না নেট পড়াশোনাটা কিন্তু হবে না। মানে দুপুরবেলা বেশ শরীরটা এলিয়ে দিয়েছি এবং দেখতে দেখতে একটা উপন্যাস পাতা উল্টে উল্টে পড়ছি, এই ধরনের কোনো শৈথিল্য নিয়ে নেট পড়াটা যদি কেউ পড়ার কথা ভেবে থাকে তাহলে কিন্তু হবে না। নেট পড়াশোনার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। যখন আমরা পড়বো হাতে পেন্সিল বা পেনটা নিয়ে বসতে হবে, একটা টেক্সটকে দেখার ক্ষেত্রে, একটা গল্প উপন্যাসকে দেখার ক্ষেত্রে, একটা মিনিট একটু, হ্যাঁ, একটা গল্প উপন্যাস পড়ার ক্ষেত্রে আমাদের একটা মার্কার লাগবে সঙ্গে, সেইটা আমাদেরকে প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে যেতে হবে, যেখানে যেখানে ইনফরমেশন আছে সেগুলোকে দাগাতে হবে, বিশেষ কোনো ঘটনা দেখলে সেটাকে মার্ক করতে হবে, বিশেষ কোনো চরিত্রের মুখে বিশেষ কোনো বক্তব্য দেখলে সেটাকে মার্ক করতে হবে। এইরকম ভাবে একটা টেক্সটকে পড়ার অভ্যেস আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে নেটের প্রশ্নের ক্ষেত্রে এই বিষয়টা তৈরি হচ্ছে, এখন দুই ধরনের প্রশ্ন হয়। এক হচ্ছে কিছু কিছু ইনফরমেটিভ প্রশ্ন থাকে, আবার কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোকে আমরা বলতে পারি লাইন তুলে বা টেক্সটের মধ্যে থেকে প্রশ্ন বা বিশেষ একটা ঘটনাকে উল্লেখ করে সেইটার প্রেক্ষিতে প্রশ্ন। ঠিক আছে? ইনফরমেটিভ প্রশ্ন তো আমরা জানি, যেরকম কোথায় কোথায় কি কি তথ্য আছে সেগুলোকে আমরা পড়তে পারি, কিন্তু লাইনকে আলাদা করে চেনার ক্ষমতা বা বিশেষ একটা ঘটনাকে একটা আলাদা করে চেনার ঘটনা তখনই তৈরি হবে যখন তোমরা সতর্কভাবে একটা টেক্সটকে পড়বে। এই সতর্কতার বোধটা আমাদের পড়াশোনার মধ্যে এটাও একটা গড়ে তোলার প্রক্রিয়া, কারণ আমরা এতদিন যেভাবে পড়াশোনা করেছি সেইখানটা এই সতর্কতার বোধটা সেভাবে ছিল না। কিন্তু এখন নেট পড়াশোনা যখন তোমরা করতে আসবে, তো সেইটা তোমাদেরকে সতর্ক হতে হবে এবং সতর্ক হয়ে বুঝতে হবে যে কোথায় কোথায় মার্কিং করার দরকার আছে। কিন্তু এবার তাহলে প্রশ্নটা তো এবার আসবেই যে যে এই যে মার্কিং করার কথা আমি বলছি, বা কোন তথ্য বা কোন লাইনটা বা কোন চরিত্রটাকে মানে ধরার কথা মানে বলা হচ্ছে এখানে, সেটা আমি বুঝবো কি করে?
এই বোধটা আমার মধ্যে তৈরি হবে কি করে, যে কোন লাইনটা জরুরি, কোন ইনফরমেশনটা জরুরি, বা কোন সংলাপের জায়গাটা আমার কাছে জরুরি, এইটা আমি বুঝবো কি করে। এই বোঝার বোধটা তখনই তৈরি হবে। এটার জন্য আমাদের আরেকটা বিষয়ের শরণাপন্ন হতে হয়, সেটা হচ্ছে আমাদের পুরনো প্রশ্ন দেখার অভ্যেস তৈরি করা। ঠিক আছে, আমাদের অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে এই পুরনো প্রশ্ন দেখবো বা পুরনো প্রশ্নকে ভালো করে স্টাডি করব, এই জায়গাটা থাকে না। যদিও যেটা হয় মানে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে পুরনো প্রশ্ন দেখা হয় এই কারণে যে সেটা সাজেশন তৈরি করতে সাহায্য করে, যে আগে যে প্রশ্ন এসছে সেটাকে ফেলে দাও, দিয়ে নতুন কিছু সাজেশনের মাধ্যমে বা নতুন কিছু প্রশ্নের মাধ্যমে জিনিসগুলোকে, সেই প্রশ্নগুলোকে রেডি করো এবং পরীক্ষার জন্য তৈরি হও। কিন্তু নেটের প্রশ্নের ক্ষেত্রে যেটা হয়, আমি ওই সেন্সে এটাকে প্রশ্ন দেখার কথা বলছি না, নেটের প্রশ্নকে এই সেন্সে দেখার কথা বলছি, যে নেটটা আমরা যত বেশি প্রশ্ন দেখব তত আমরা আইডিয়া পাবো যে একটা টেক্সটকে কিভাবে পড়া যেতে পারে। যেমন ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, নাটক একটা ইউনিট, সেই নাটকের ইউনিটটাকে তোমরা কেউ পড়ার চেষ্টা করছো। এবার পড়ার চেষ্টা করতে গিয়ে যেটা হচ্ছে, তোমাদের আমি প্রথম কথাই বলবো যে এতদিন অব্দি নেট এবং সেটে এই নতুন সিলেবাসে যতগুলো নাটকের প্রশ্ন এসছে, সেই সমস্ত নাটকের প্রশ্নগুলোকে তোমাদের উচিত যেটা হচ্ছে প্রথমে একটা সাদা কাগজে লিখে দেওয়া। ঠিক আছে, এবং দিয়ে সেই প্রশ্নগুলোকে একটু ফলো করে দেখার দরকার আছে, ঠিক কোথা থেকে কিরকম ভাবে প্রশ্ন আসছে। এখনো পর্যন্ত নাটকের যখন যারা প্রশ্ন করছে, তারা প্রশ্ন করার সময় ঠিক কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করছে, কোন কোন জায়গাগুলোকে ধরার চেষ্টা করছে, তাদের মানসিকতা, তাদের প্রশ্ন করার মানসিকতাটা যদি আমরা ধরতে পারি কোনোভাবে, তাহলেই তাহলেই কোথাও গিয়ে আমাদের পড়াশোনাটা সেই রকম হবে। নইলে যেটা হয়, আমি যদি প্রশ্নটা না বুঝতে পারি, আমাদের পড়াশোনাটা একদিকে চলে যাবে, প্রশ্নটা সম্পূর্ণ আরেকটা দিক থেকে আসতে থাকবে। ঠিক আছে, সেই জন্য আমাদের প্রশ্ন দেখার অভ্যেস তৈরি করার দরকার আছে। যেমন একটা উদাহরণ দিই, একটা নাটকের একটা কোথাও একটা গানের উল্লেখ রয়েছে। ঠিক আছে, নাটকের গানটা আমরা দেখলাম, এবার গানটা দেখে আমি অতটা গুরুত্ব দিলাম না এই কারণে যে নাটকে একটা গান, এখান থেকে কি বা প্রশ্ন আসতে পারে, এটাকে বাদ দিয়ে আমি চলে যাই। ঠিক আছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে ওই নাটকের ওই গানটা থেকে 4-5 রকম প্রশ্ন আসতে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে, যখন প্রশ্নটা তোমরা দেখবে, সেই প্রশ্নটা দেখলেই বুঝবে সেখানে সেই জায়গাগুলো, সেই ইঙ্গিতগুলো দেওয়া আছে ঠিক কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম কথা, সেই নাটকের গানটা কে গাইছে। ঠিক আছে, দ্বিতীয় কথা, নাটকের কোন অঙ্কে বা কোন গর্ভাঙ্কে সেই নাটকের গানটা রয়েছে। তৃতীয়টা, সেই নাটকের গানটা বিশেষ কোনো রাগে গাওয়া হচ্ছে কিনা। চতুর্থ, সেই নাটকের গানটার প্রথম লাইনটা কি বা শেষ লাইনটা কি। ঠিক আছে, পঞ্চম কথা, সেই নাটকের গানটা কার উদ্দেশ্যে গাওয়া হচ্ছে, যিনি গাইছেন তিনি সেটা কারোর উদ্দেশ্যে গাইছেন কিনা। অর্থাৎ একটাই গানের জায়গা থেকে 4-5 রকম প্রশ্ন আসতে পারে। এই যে প্রশ্নটা আসতে পারে, এই যে আসতে পারে, এই সম্ভাবনার বিষয়টা কখন তৈরি হয়, যখন তোমরা পুরনো প্রশ্ন দেখতে থাকো এবং সেই প্রশ্নেই আসলে এই জিনিসগুলো থাকে, সেখানে এই ইঙ্গিতগুলো দেওয়া থাকে। কোনোবার কোনো গান থেকে দেখা গেল রাগের প্রশ্ন জিজ্ঞেস করেছে, কোনোবার দেখা গেল কোন গানটা কোন গর্ভাঙ্কে রয়েছে সেই জিনিসটা জিজ্ঞেস করেছে, কোনোবার দেখা গেল গানটাকে গেয়েছে সেই জায়গাটা রয়েছে, কোনোবার দেখা গেল গানের প্রথম লাইন থেকে কোনো একটা শব্দের অর্থ জিজ্ঞেস করেছে। এইরকম বিভিন্ন ভাবে ওরা ঘুরিয়ে ফিরিয়ে একই গান থেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। সুতরাং এই প্রশ্নটা দেখলে বলে তুমি গানের জায়গাটা, গুরুত্বটা বুঝলে, এবং পড়ার সময় এই গানটাকে তুমি আলাদা করে রেডি করলে। ঠিক আছে, তাহলে এইটাই বলছিলাম যে নেট পড়াশোনার ক্ষেত্রে এই পুরনো প্রশ্ন দেখার অভ্যেস তৈরি করাটা খুব জরুরি। প্রশ্নকে দেখো, প্রশ্নকে দেখে বোঝার চেষ্টা করো শিক্ষক যিনি করছেন তিনি একটা টেক্সটকে তিনি কিভাবে প্রশ্ন চোখ দিয়ে কিভাবে দেখছেন। শিক্ষকের চশমাটা যদি তোমরা নিজেদের চোখে পরে নিতে পারো, তাহলে নিজেরাও পড়ার সময় সেই সেই জায়গাগুলোকে মার্কিং করবে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে ধরার জায়গাটা আমি বলছিলাম, যে কোন জায়গাটা মার্কিং করব বুঝতে পারছি না, এটা বুঝতে তখনই তো পারবে যখন তোমরা প্রশ্ন দেখবে। এই প্রশ্নগুলোকে দেখো এবং সেই রকম ভাবে মার্কিং করার চেষ্টা করো বা টেক্সটকে একটা সেইভাবে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, তো এই কারণে পুরোনো প্রশ্ন দেখার অভ্যেস তৈরি করা খুব জরুরি একটা জিনিস। প্রশ্ন যত দেখে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে, হ্যাঁ কোথা থেকে হচ্ছে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, এইটা প্যাটার্ন মানে কত ধরনের প্রশ্ন হয় সেটা বোঝাতে গিয়ে এইবারের সেটে সেই প্রশ্নটা এসছে, যেটা হয়েছে উজ্জ্বল নীলমণির যে অংশটা তোমাদের রয়েছে ইউনিট 10-এ। উজ্জ্বল নীলমণি একটা সুন্দর টেক্সট এবং বেশ কঠিন টেক্সটও বটে, সেখানে অনেক কিছু বোঝাপড়ার বিষয় রয়েছে। আমরা পরবর্তী পড়ানোর ক্ষেত্রে উজ্জ্বল নীলমণি নিয়ে অনেক কথাবার্তা বলবো। তো উজ্জ্বল নীলমণির এমনি টেক্সটের ভিতর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই টেক্সটকে ধরে 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 স্টুডেন্টরা মোটামুটি পড়ে গেছে। ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে প্রশ্নটা যখন মানে মানে সেখানে নায়ক ভেদ কত রকম হয়, নায়িকা ভেদ, হরিপ্রিয়া প্রকরণের জায়গা, হ্যাঁ, এবং সবকিছু তারা মোটের উপর পড়ে গিয়েছিল। প্রশ্নটা এসছে সেইখানটাতে একটা চ্যাপ্টারাইজেশন থেকে।
নায়িকার প্রসঙ্গটা যখন বলা হচ্ছে সেটা কোন চ্যাপ্টার থেকে বা কোন অধ্যায় থেকে সেটা তুলে দেওয়া হয়েছে, অধ্যায় নম্বরটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ এটা মূল টেক্সটে বা মূল পড়াশোনাটার মধ্যে ছিলই না, তার বাইরে থেকে একটা চ্যাপ্টারের নাম্বার তোমাদেরকে তুলে দিয়েছে প্রশ্নে। অর্থাৎ এই যে প্রশ্নটা যখনই তুমি দেখলে তখনই অনুধাবন করতে পারলে তাহলে পরবর্তী যে পড়াশোনাটা হবে সেইখানটা এই চ্যাপ্টারের নম্বরগুলো তোমাকে মাথায় রাখার দরকার আছে। এবং শুধু এটা উজ্জ্বল নীলমণির ক্ষেত্রে নয়, কিন্তু এই এই জিনিসটা তাহলে অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে, পোয়েটিক্স থেকে এই প্রশ্নটা আসতে পারে, সেখানে অধ্যায় নম্বর জিজ্ঞেস করতে পারে, বা এই জিনিসটা কোনো একটা উপন্যাসের ক্ষেত্রে হতে পারে, ঢোড়াই চরিত মানুষের মতো যেখানটা বেশ কিছু অধ্যায় বিভাজনের জায়গায় সেখানে একটা অধ্যায়ের এরকম নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে বা মেঘনাথ বধের কোনো একটা স্বর্গ থেকে সেখানে একটা স্বর্গের নম্বর বা স্বর্গের একটা শিরোনাম থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে যেখানে যেখানে অধ্যায়ের বিষয়গুলো রয়েছে সবকিছুই তোমার পড়াশোনার মধ্যে এরপরে চলে আসে। কিন্তু নইলে যেটা হবে, তুমি এমনি ভাবে উজ্জ্বল নীলমণি যতভাবে পড়া যায় একটা টেক্সটকে তুমি সবকিছুই পড়ে চলে গেলে, তারপরে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি উত্তরটা করতে পারলে না, কারণ তুমি প্রশ্নের প্যাটার্নটাকে খেয়াল করোনি, ঠিক কিভাবে প্রশ্নটা আসছে। বুঝতে পারছি? তাই পুরনো প্রশ্ন দেখা, বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে পুরনো প্রশ্ন পড়া, যে কোনো ইউনিট পড়তে যাও, গল্প পড়লে গল্প পড়ার আগে দেখে নাও এখনো পর্যন্ত নেটে বা সেটে কি কি প্রশ্ন এসছে। উপন্যাস পড়তে যাচ্ছ দেখে নাও, মধ্যযুগ পড়তে যাচ্ছ দেখে নাও কি কি প্রশ্ন আসছে, সেইগুলোকে সেইভাবে রেডি করো। আচ্ছা, এরপরে আরেকটা কথা একটু বলে দিই পড়াশোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে রিভিশন করার অভ্যেস তৈরি করা। ঠিক আছে, এটাও একটা বিষয় যেটা হয়, অধিকাংশ স্টুডেন্ট একটা পড়াশোনা করলো, একটা গল্প বা উপন্যাস পড়লো, সেই পড়াশোনার পরে সে দীর্ঘদিন ধরে আর এই পড়াশোনাটার মধ্যে ফিরে দিল না। ঠিক আছে, একটা উপন্যাস পড়ে নিয়েছে 3 মাস 4 মাস, তারপরে সেই উপন্যাসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার কারণ তার মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়েছে, ওই যে একবার সে উপন্যাসটা পড়ে নিয়েছে, এই উপন্যাসটা পড়ে নেওয়ার ফলে তার জিনিসগুলো মাথায় আছে। কিন্তু আসলে তেমনটা হয় না। তোমরা যারা ফার্স্ট পেপারে টিচিং অ্যাপটিটিউড পড়তে যাবে, সেই ফার্স্ট পেপারে টিচিং অ্যাপটিটিউড পড়তে গেলে যেটা হবে, সেখানে এডগার ড্যালের একটা পিরামিড আছে, একটা মডেল আছে। ঠিক আছে, তো সেই এডগার ডেলের মডেলের মাধ্যমে এডগার ডেলে এইটা বোঝাবার চেষ্টা করেছিলেন যে আমাদের স্মৃতিশক্তির ক্ষমতা বা মস্তিষ্কের ধারণ করার ক্ষমতা কতটা কম। এবং সব মানে যেটা হয়, মানে সেখানে ধাপে ধাপে বিভিন্ন ধাপ রয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে নিচে স্মৃতিশক্তির ক্ষেত্রে সবচেয়ে নিচের ধাপে বিলং করে, সেটা হচ্ছে আমাদের কি বলবো মানে আহ, এই জাস্ট রিডিং এর জায়গাটা, মানে জাস্ট পড়া এবং লেখা, এইটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা সবচেয়ে নিচের ধাপ। আমরা যদি কেবলমাত্র নিছক পড়ে যাই, তাহলে 2 সপ্তাহ বাদে দেখবো তার থেকে 10 থেকে 15% মাত্র আমাদের মনে রয়েছে। 1 মাস বাদে যেটা হয়, আমাদের মাত্র 2 থেকে 3% আমরা সেটাকে মনে রাখতে পারি। 2.5 থেকে 3 মাস বাদে পুরো জিনিসটাই আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আমাদের মানে এই নিছক পড়াটা বা এই নিছক সামান্য কিছু লেখা বা নিছক কিছু নোট ডাউন করা, এই জিনিসগুলো আমাদের মাথাতে খুব বেশি দিন থাকে না। তাহলে উপায়টা কি, একটা জিনিসকে স্মৃতিশক্তিতে ধরে রাখার উপায় কি? উপায়টা হলো নিয়মিত একটু পড়াশোনা করার, নিয়মিত একটু রিভিশন করার চেষ্টা করা। ঠিক আছে, একটা উপন্যাস পড়েছো, ঠিক 2 সপ্তাহের মধ্যে আরেকবার সেই উপন্যাসটাকে রিভাইজ করে নাও। হ্যাঁ, পুরোনো জিনিসগুলোকে মানে সেই উপন্যাসটাকে রিভাইজ করে নিলে যেটা হবে 2 সপ্তাহের মধ্যে, এডগার ডেলে এটাও বলেছেন, কেউ তাদের স্মৃতিশক্তির ক্ষমতার মধ্যে কিছু অল্প দিনের মধ্যে যদি জিনিসটাকে আরেকবার দেখে নিতে পারে, তাহলে সেটা তার স্মৃতিতে আরো বেশি দিন থাকে। ঠিক আছে, অর্থাৎ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে যদি একই জিনিসটাকে তোমরা আরেকবার রিভাইজ করে নাও, তখন যেটা হবে ওইটা তোমাদের স্মৃতিতে আরো বেশি দিন থাকতে পারে। তো এবার যেটা বলার কথা ভাই, তোমাদের দিনের পড়াশোনার মধ্যে একটা নির্দিষ্ট সময় প্রত্যেকদিন তোমাদের বরাদ্দ রাখতে হবে, যেখানে পুরনো জিনিস তোমরা রিভাইজ করতে করতে যাবে। যে জিনিসগুলো আগে পড়া হয়ে গেছে, যে জিনিসগুলো বেশ কিছুদিন হয়তো দেখা হয়নি, সেই জিনিসগুলোকে রিভাইজ করতে যাবে। দিনের পড়াশোনার একটা সময় থাকবে নতুন জিনিস পড়াশোনা করার জন্য, একটা জিনিস থাকবে পুরনো জিনিস রিভাইজ করার জন্য। এই রিভাইজ করাটাও আমাদের একটা নেট পড়াশোনার ক্ষেত্রে এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রগুপ্তি বলে আমরা মনে করি, যে যত বেশি করে রিভাইজ করবে সে তত বেশি করে নেটের পরীক্ষাতে সাফল্য পাবে। আমি একটা উদাহরণ দিই, সেটা যেটা হলো আমার পূর্বতন পড়ানোর অভিজ্ঞতাতে একটি ছেলের কথা আমার মনে পড়ছে। ছেলেটি খুব ভালো ছিল, এবারে তার যেটা চেষ্টাটা ছিল, সে রিভাইজ করতো না খুব একটা, কিন্তু তার এই ভাবনাটা ছিল যত বেশি সিলেবাস আমি কভার করতে পারি। এবং সে যেটা করলো, এই সেই সাবজেক্টে মোটামুটি 10খানা ইউনিট ছিল, 10খানা ইউনিটই কম বেশি সে পুরোটা পড়ে ফেলার চেষ্টা করলো। ঠিক আছে, পুরোটা পড়ে ফেললো বটে, কিন্তু রিভাইজ করলো না, জিনিসগুলোকে যতটা তার আরেকবার করে দেখে নেওয়ার দরকার ছিল সেই সময়টাও সে দিল না, এবং সে ততটা আগ্রহীও ছিল না। তার ধারণা ছিল সে মোটামুটি যা পড়েছে তাতে তার পরীক্ষাটা হয়েছে। পরীক্ষা হলে গিয়ে যেটা হলো, সে দেখলো প্রশ্ন যেগুলো এসছে, প্রশ্নগুলো দেখে সে চিনতে পারছে, উত্তরগুলো যেগুলো আসছে সেগুলো দেখে চিনতে পারছে, কিন্তু একটা যেটা হয় নেটে সেটের উত্তরগুলো তো খুব গা ঘেঁষাঘেঁষি করে উত্তর থাকে, খুব কাছাকাছি উত্তর থাকে, সে ওই ভাগটা করতে পারছে না।
তার কারণ হচ্ছে ওই স্মৃতিশক্তিটা তার তখন ওই মুহূর্তে কাজ করছে না যে কোনটা সঠিক উত্তরটা কোনটা হবে। তার সবকটা উত্তরকে ঠিক বলে মনে হচ্ছে। তার কারণ ও রিভাইজ করেনি বলে একদম সঠিক জিনিসটা তার মাথাতে গেঁথে যায়। ঠিক আছে, এই ফলে যেটা হলো, সে পরবর্তীকালে আমাকে বলেছিল যে রাহুল দা 30-40টা এরকম প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমি একবার রিভাইজ করে গেলেই পেরে যেতাম, কিন্তু ওই শেষ মুহূর্তে না দেখার কারণে, শেষ 10-15 দিনে জিনিসগুলোকে আরেকবার ভালো করে ঝালিয়ে না নেওয়ার কারণে ওই প্রশ্নের উত্তরগুলো সে করতে পারে। অথচ কিন্তু সে 10খানা ইউনিটই করে গেছে, সে একটা জেআরএফ পাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু এই রিভিশন করার মতো অভ্যেস তার না তৈরি হওয়ার কারণে সে সাফার করেছে। ঠিক আছে, এই জায়গাটা থেকে শিক্ষা নিয়ে পরের বার সে রিভাইজ করে গেল, ভালো করে পড়ে গেল, এবং ছেলেটা পরের বার নেট কোয়ালিফাই করেছে। এবার এইটার প্রেক্ষিতে আর একটা মেয়ের উদাহরণ দিই। সে মেয়েটিও আমার জুনিয়র। সে মেয়েটি যখন পড়াশোনা করতে শুরু করলো, সে আমার সঙ্গে যোগাযোগ করে, তো তাকেও আমি এই কথাটা বলেছিলাম যে যেটুকু পড়বি ভালো করে রিভাইজ করে তৈরি করবি। ঠিক আছে, যদি 5খানা ইউনিট পড়িস তো 5টা ইউনিটই ভালো করে পড়বি এবং ভালোভাবে রিভাইজ করবি। 7টা ইউনিট পড়লে 7টাই রিভাইজ করবি। ঠিক আছে, কিন্তু প্রচুর পড়ে গেলি, 10টা ইউনিট পড়ে গেলি, কিন্তু রিভাইজ করার সময় একটা বা দুটো ইউনিটকে রিভাইজ করে গেলি, এরকম ভাবে পড়াশোনাটা করবি। তো মেয়েটা যেটা করে, সে 7খানা ইউনিট পড়েছিল এবং 7টা ইউনিটই খুব ভালো করে রিভাইজ করে রেডি করেছে। সে বাকি 3টে ইউনিটের দিকে খুব একটা এগোয়নি, তার হাতে সময়ও ছিল না, ওই সে 7টা ইউনিটই ভালো করে রেডি করে। রেজাল্ট যখন বেরোলো, দেখা গেলো সে মেয়েটি কিন্তু নেট কোয়ালিফাই করে গেছে এবং প্রথম অ্যাটেম্পটেই নেট কোয়ালিফাই করে গেছে। এই জিনিসটা কিভাবে সম্ভব? এই জিনিসটা সম্ভব হলো, তার কারণ হচ্ছে সে ওই 7খানা ইউনিটকে ভালোভাবে রেডি করেছে। 7টা ইউনিট থেকে যা যা প্রশ্ন এসছে, একটা প্রশ্ন তার হাত থেকে বেরিয়ে যায়নি, কারণ পুরোটাই তার তৈরি করা ছিল, পুরোটাই তার জানা ছিল বলে সে এই জিনিসটাকে রপ্ত করতে পেরেছে। বুঝতে পেরেছো? তো ফলে রিভাইজের জায়গাটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে যেটা বলার কথা, আরেকটা পয়েন্টের কথা একটু বলে দিই। এটা অনেক স্টুডেন্টের মধ্যে এইরকম একটা ভয় থাকে, বা এইরকম একটা অনেকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থাকে। সেটা হলো যে দাদা, আমরা ফার্স্ট পেপারে দুর্বল, আমরা ইংরেজিটা ঠিকঠাক ভাবে আমাদের আসে না, তো সেক্ষেত্রে কি নেট পড়াশোনার ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে পড়বো? এই প্রশ্নটা অনেকের মধ্যে উঠেছে এবং ওঠে, সেটা খুব অস্বাভাবিক নয়। তার কারণ আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের সঙ্গে যুক্ত স্টুডেন্টদের একটা ইংরেজি পড়ার ক্ষেত্রে একটা দুর্বলতা থাকে। দীর্ঘ 5 বছর ধরে ইংরেজি পড়াশোনার সঙ্গে তাদের কোনো রকম কোনো যোগাযোগ থাকে না, যে হঠাৎ করে আবার যখন নেটের পড়াশোনার সঙ্গে তারা আসে এবং সেখানে হঠাৎ করে ফার্স্ট পেপারটা ইংরেজিতে পড়তে হয়, তো তখন তারা খানিকটা ঘাবড়ে যায় এবং নাম্বার স্কোরিং এর উপরেও সেটা একটা ছাপ ফেলে। তো ফলে ফার্স্ট পেপারে দুর্বলতা নিয়ে নেট পাবে কিনা, এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের মধ্যে থাকে। তো আজকে দাঁড়িয়ে আমি এই উত্তরটা তোমাদেরকে খুব খোলসা করে দিয়ে দিই। এই উত্তরটা তাদের জন্য নয় যারা নেট মানে ফার্স্ট পেপারটা যাদের ভালো, মানে ফার্স্ট পেপারের পক্ষে যাদের সেই সক্ষমতাটা রয়েছে, ফার্স্ট পেপার যারা বুঝতে পারে, পড়তে পারে, তাদের জন্য এটা নয়। তোমরা ফার্স্ট পেপারে যত বেশি নাম্বার স্কোর করতে পারবে সেটা তোমাদের জন্য ভালো। সেই নাম্বারটা তোমরা তুলে আনলে তোমার সাবজেক্টের উপর প্রেসার কমে যাবে খানিকটা। ঠিক আছে, আমি যখন এরপরে কাট অফ নিয়ে কথা বলবো, তো সেই কাট অফ নিয়ে বলতে গেলে এই ফার্স্ট পেপার এবং সাবজেক্টের গুরুত্বটা তোমরা আরেকটু অনুধাবন করতে পারবে। তো এবারে ফার্স্ট পেপারে দুর্বলতা, এবং সেটা দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে সে 12টা 14টা বা 15টা পর্যন্ত ঠিক করছে ফার্স্ট পেপারে। এবার কথা যে 12 14টা 15টা নিয়ে কি সে পারবে নেটটা কোয়ালিফাই করতে? বা কেউ যদি জিআরএফ পাওয়ার স্বপ্ন দেখে, তাহলে কি সে জিআরএফ পেতে পারবে? এবার উত্তর হলো পারবে। পারবে, কিন্তু সেখানে এটাও সঙ্গে যুক্ত থাকবে যে সাবজেক্টের জায়গাটাতে তাকে দুরন্ত একটা নাম্বার স্কোর করতে হবে, সাবজেক্টে একটা খুব ভালো স্কোর করতে হবে, তাহলে গিয়েই সবে কিন্তু সে জিআরএফ পাওয়ার স্বপ্ন দেখতে পারে বা নেট কোয়ালিফিকেশনের স্বপ্ন দেখতে পারে। সে কোনো রকম ভাবে সাবজেক্টে কোথাও কম্প্রোমাইজ করতে পারবে না, তাকে সাবজেক্টের জায়গাটা ভালো করে পড়তে হবে, সেই জায়গাটাকে অনুধাবন করতে হবে, সেই জিনিসটা তার গ্রিপে নিয়ে আসতে হবে। এই কারণে আমি ওই তুফানগঞ্জের মেয়েটার উদাহরণ আরেকবার দিই। ঠিক আছে, তুফানগঞ্জের মেয়েটি, সে তার ক্ষেত্রে যেটা হয়েছিল, মেয়েটি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, পড়াশোনা মানে খুব বেশি যে মানে সে স্কুলের ক্ষেত্রে বা কলেজে খুব ভালো পড়াশোনার কিছু সুযোগ পেয়েছিল এমনটা নয়। এরপরে যখন নেট পড়াশোনাটা করতে এলো, সে দেখলো সে ইংরেজিটা খুব একটা কিছু পারছেও না করতে, ফার্স্ট পেপারটা সে পারছে না। তার কারণ ইংরেজি অতটা দক্ষতা তার মধ্যে নেই। তো এবারে কি করা যেত? তো সেই যেটা করলো, সে সাবজেক্টে খুব জোর দিয়ে পড়লো এবং সে সাবজেক্টে 100টা প্রশ্নের মধ্যে 70টা প্রশ্নের উত্তর ঠিক করে আসতে পেরেছে। আর ফার্স্ট পেপারে সে মাত্র 12খানা প্রশ্নের উত্তর ঠিক করেছে। তাহলে 70 + 12 82খানা প্রশ্নের উত্তর সে ঠিক করেছে। এইবারে মেয়েটি এসসি ক্যাটাগরিতে বিলং করতো এবং এসসি ক্যাটাগরির যে জিআরএফ এর জায়গাটা, যেটা কাট অফটা, সেটা সাধারণত 77টা বা 78টা প্রশ্নের কাছাকাছি ঘোরাফেরা করে, 80-র নিচে থাকে।
এবার মেয়েটি ভেবে দেখো, সে 70টা সাবজেক্টে ঠিক করেছে, 12টা ফার্স্ট পেপারে ঠিক করেছে, 82 খানে টোটাল হয়ে গেছে, দিয়ে সে কিন্তু জেআরএফ পেয়ে গেছে। ঠিক আছে, তো এই যে জায়গাটা, সে এই নিজের ফার্স্ট পেপারের দুর্বলতা, সাবজেক্টের প্রচুর নাম্বার স্কোর করে সে সেই দুর্বলতাটাকে অতিক্রম করতে পারলো। এবারে তোমাদের এই ভাবনাটা, এটা তো না হয় তাহলে ওর এসসি ক্যাটাগরি ছিল, ওর একটু না হয় নাম্বার কম পেলে হতো, এটা কি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও হতে পারে? হ্যাঁ, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও হতে পারে। এবারেও এরকম একটা উদাহরণ আমি পেয়েছি, সেটা আমার যাদবপুরেরই এক জুনিয়র, সেই ছেলেটির উদাহরণ আমি দিই। ছেলেটি সে এবারে যে যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল সে 91খানা টোটাল ঠিক করেছে। ঠিক আছে, সাধারণত জেনারেল ক্যাটাগরিতে জেআরএফ এর যে হিসেবটা থাকে সেটা 85, 86, 87 এরকম, 87, 88টা এরকম প্রশ্নের 87 থেকে 88 খানা ফার্স্ট পেপার এবং সাবজেক্ট পেপার মিলিয়ে করলে জেনারেল ক্যাটাগরিতে জেআরএফ পাওয়া যায়। তো এবার ছেলেটি সেখানে 91খানা ঠিক করেছে, এবং 91খানা ঠিক করেছে, সেই হিসেবটাতে গিয়ে দেখা গেল সে 75 নয়, সে 76খানা সাবজেক্টে ঠিক করেছে, আর 15খানা মাত্র সাবজেক্টে ঠিক করেছে। তারও মানে সাবজেক্টে 15খানা সে ফার্স্ট পেপারে ঠিক করেছে এবং 75টা সে সাবজেক্টে ঠিক করেছে। এবারে তার ক্ষেত্রেও ফার্স্ট পেপার পড়ার ক্ষেত্রে প্রচন্ড দুর্বলতা ছিল, তো সেই কারণে সে পুরোপুরি সাবজেক্টের পড়াশোনাটার ক্ষেত্রে নিজেকে, মানে সেই জায়গাটা সে ইনভলভ করেছে, সেই চেষ্টাটার মধ্যে নিজেকে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার ফলে সে সাবজেক্ট থেকেই কোথাও গিয়ে তার নেট কোয়ালিফিকেশনের এবং জিআরএফ এর জায়গার কাছাকাছি নাম্বারটাকে সে তুলে নিয়েছে। তারপরে জাস্ট ফার্স্ট পেপার থেকে যেটুকু যা তার সাহায্যের প্রয়োজন ছিল, ওই 15টা 16টা প্রশ্ন সে ফার্স্ট পেপার থেকে কোনো ক্রমে পেরেছে আর কি, কিন্তু দুটো মিলিয়ে তার হয়ে গেছে। তাহলে এই উদাহরণগুলো আমাদের আসলে কোথাও গিয়ে বুঝিয়ে দেয় যে তোমার যদি খানিকটা করে দুর্বলতা থাকেও ফার্স্ট পেপারে, তুমি সাবজেক্টটা যদি সেইভাবে রেডি করতে পারো, তাহলে কিন্তু নেটটা তোমরা পেয়ে যেতে পারবে, বা জেআরএফটা পাওয়ার দিকে যেতে পারবে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি একটু কাট অফের বিষয়টা বলি। নেটে ঠিক কিরকম কাট অফ থাকে, কতখানি প্রশ্নের উত্তর ঠিক করলে এলএস বা জেআরএফ এই জায়গাগুলো পাওয়া যায়, তো সেই জায়গাটা তোমাদেরকে আমি একটু বলি। আমি তোমাদের গ্রুপে একটা শেয়ার করছি একটা জিনিস, একটু তোমাদের দুটো গ্রুপে আমি শেয়ার করলাম, একটা ছবি গেছে, তোমরা একটু সেই ছবিটাকে দেখার চেষ্টা করো। সবাই ছবিটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। এইটা মোটামুটি আমাদের, এটা গতবারের নেটের কাট অফ ছিল। গতবারের নেটের কাট অফটা আমি দেখাচ্ছি, কারণ এবারে যেটা হয়েছে নেটের এইরকম কাট অফটা ওরা দেয়নি, ওরা পার্সেন্টাইলের কাট অফ দিয়েছে। কিন্তু পার্সেন্টাইলের কাট অফটা যেটা, সেটা থেকে আমরা র্যাঙ্কিং বুঝতে পারি, মানে একজন কত র্যাঙ্ক করেছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেখান থেকে আমরা পরিষ্কারভাবে নেটের কাট অফটা আমরা বুঝতে পারি না, ঠিক কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করলে নেট পাস করা যায় সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে তথ্য আমরা পাচ্ছি সেইগুলো থেকে আমরা বুঝে নিতে পেরেছি গতবার যে কাট অফ ছিল, এবারে 19-20 সেই একই কাট অফই আছে। তাই গতবারের কাট অফটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেটা একটু দেখে নাও, এবং সেখানে এটাও বুঝে নাও বিভিন্ন ক্যাটাগরিতে ঠিক কতগুলো প্রশ্নের উত্তর করলে নেটটা পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আনরিজার্ভের কাট অফটা দেখে নাও। এলএস এর যেটা কাট অফ, সেটা মোটামুটি 52.67 এটা ছিল। তার মানে হচ্ছে 79খানা প্রশ্ন, 150টা টোটাল প্রশ্ন থাকে, ফার্স্ট পেপারে 50টা, সাবজেক্টে 100টা, 150টা প্রশ্নের মধ্যে 79খানা প্রশ্নের উত্তর করলে এলএস হয়। আর জিআরএফ এর কাট অফ ছিল 58%। 58%, আমি যদি খুব ভুল না করে থাকি 87খানা প্রশ্ন, এটা ছিল জিআরএফ এর কাট অফ। 87টা প্রশ্ন যদি কেউ ঠিক করে সে পেতে পারে। অন্য ক্যাটাগরিগুলোর মধ্যে দেখাই, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হয়েছে, এটা এলএস এর কাট অফটা ছিল 47.33%। 47.33 মানে 80টা বা 81টা, সরি ভুল বললাম, 47.33 মানে হচ্ছে 72টা বা 73টা প্রশ্ন। ঠিক আছে, 72 বা 73টা প্রশ্ন ঠিক করলে এটা ছিল এলএস এর কাট অফ। আর এটা জেআরএফ এর কাট অফটা ছিল, সেটা হচ্ছে 54.67%, মানে 81টা প্রশ্ন, সম্ভবত 81টা বা 82টা, এই প্রশ্নটা করলে জেআরএফ পাওয়া যেতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কাট অফটা ছিল এলএস এর 46% এলএস এর, মানে 69 থেকে 70টা প্রশ্ন কেউ যদি ঠিক করে তাহলে সে এলএস পাবে। আর জেআরএফ পাওয়ার ক্ষেত্রে এটা ছিল 52%, মানে এটা 78টা প্রশ্ন, 77 বা 78টা প্রশ্ন, এটা ছিল জেআরএফ এর কাট অফ। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আরো 2-3টে করে প্রশ্ন কম আর কি।
তো এই হচ্ছে মোটের উপর চিত্র। এবারে এইখান থেকে এবারে আমি এটা দেখে নিলে তোমরা, এবার আমি মূল কথাটা বলি, যেটা হচ্ছে যে এনএস পাওয়ার ক্ষেত্রে তাহলে যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো, তাহলে তোমাদের এই ভাবনাটা থাকবে যে এলএস বা জেআরএফ, আমি তো সবসময় জেআরএফ পাওয়ার কথাই বলি, তো জেআরএফ পাওয়ার ক্ষেত্রে তাদেরকে আমি বলবো এই ভাবনাটা যেন থাকে যে 90টার কাছাকাছি প্রশ্নের উত্তর কিন্তু ঠিক করতে হবে। 90টা যদি কেউ ঠিক করতে পারে, তাহলে সে অনায়াসে জেআরএফ এর স্বপ্ন মানে দেখতে পারে, এবং জেআরএফটা সে পেয়েও যাবে। 90খানা টোটাল ফার্স্ট পেপার এবং সাবজেক্ট পেপার। এবার তার জন্য ফার্স্ট পেপারে সে কতগুলো করবে বা সাবজেক্টে সে কতগুলো করবে সেটা তার বিষয়, সে নিজের সক্ষমতা এবং দুর্বলতা অনুসারে সে সেই জিনিসটাকে ঠিক করবে। আর যদি সে জেআরএফ মানে জেআরএফটা না হলেও এলএস এর কথা যদি তাকে ভাবতে হয়, অন্তত 80খানা প্রশ্নের ভাবনাটা তার জন্য মাথায় থাকে, 80টা প্রশ্নের উত্তর তাকে করতে হবে। এবারে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সে যদি জেআরএফ পাওয়ার কথা ভাবে, সে 80 থেকে 82টা প্রশ্ন, খুব ভালো হয় 85টা প্রশ্নের উত্তরের কথাই সে ভাববে। আর অন্যদিকে এলএস পাওয়ার ক্ষেত্রে সে 75টা প্রশ্ন অন্তত তাকে করতে হবে, এই ভাবনাটা যেন থাকে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে অন্তত 80 থেকে 82খানা প্রশ্ন তাকে জেআরএফ পাওয়ার জন্য করতে হবে, এবং এলএস পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও 70 থেকে 75টা প্রশ্নের মধ্যে অন্তত তাকে করার কথা ভাবতে হবে। এবারে এসসি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এই জিনিসটাও বোধহয় রয়েছে, ন্যাশনাল ফেলোশিপ পাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলে দিই, ন্যাশনাল ফেলোশিপ তারাই পাবে যারা জেআরএফ না পেলেও জেআরএফ এর ঠিক কাছে পিঠে নম্বর থাকবে। যেমন গতবার একটি জুনিয়র আমার, তার এরকম হলো 78টা প্রশ্নে এসসি ক্যাটাগরিতে জেআরএফ ছিল, সে 77টা প্রশ্নের উত্তর ঠিক করে, ফলে সে জেআরএফটা মিস করে যায়। জেআরএফটা মিস করে গেলেও সে ন্যাশনাল ফেলোশিপটা সেটা পেয়ে গেছে সে, তার কারণ নাম্বারটা তার একদম উপরের দিকে ছিল। তো এবারে এই যে 70 মানে তাহলে রেঞ্জটা যেটা বললাম বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, তো সেই ক্যাটাগরির ক্ষেত্রে আমি যদি উচ্চমানটা ভেবে নিই, তাহলে 90টা প্রশ্ন। এবার কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি 90টা প্রশ্নের উত্তর যদি করার কথা ভাবতে হয়, বা 85খানা অন্তত প্রশ্নের উত্তর করার কথা যদি ভাবতে হয়, তাহলে কি করতে হয়? সেই 85টা প্রশ্নের মধ্যে আমি যেটা একটু আগে বললাম, কারোর যদি ফার্স্ট পেপারে সেই রকম দুর্বলতা থাকে, তাহলে তাকে সাবজেক্ট থেকেই চেষ্টা করতে হবে 65 থেকে 70টা প্রশ্ন ঠিক করে ফেলা। যদি সে সাবজেক্টে 65 থেকে 70টা ঠিক করে ফেলতে পারে, তাহলে তার লড়াইটা অনেকটা সহজ হয়ে গেল। তারপরে ফার্স্ট পেপার থেকে যা আসবে তাতে তার হয়ে যাবে মোটের উপর। স্যার আমি তো করেছিলাম, আমার তো হয়নি। তোমার কতগুলো ঠিক হয়েছিল? আমিও করেছিলাম, আমার মোট 86টার মতো হয়েছিল, তবু আমি পেলাম না তো জেআরএ। 86টা করেছিলে? তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো? জেনারেল? না, আমি এসসি। এসসিতে 86খানা? এটা বড় অদ্ভুত কথা বললে, কারণ আমি নিজে জানি 80টা প্রশ্ন করে জেআরএফ হয়েছে। এসসি এটা একই রকমই রয়েছে এখনো, 78, 79, 80 এইরকম প্রশ্ন করে জেআরএফ হয়েছে, ঠিক আছে? ফলে তুমি এটা যেটা বলছো সেটা আমার পক্ষে একটু বিশ্বাস করাটা শক্ত হচ্ছে। 86টা প্রশ্ন তোমার কিন্তু মানে জেআরএফ হওয়াই উচিত ছিল, ঠিক আছে? কারণ 86টা প্রশ্নে জেনারেল ক্যাটাগরিতে এবার 86, 87 বা 88টা প্রশ্নে জেআরএফ হয়ে গেছে। তো সেইখানটাতে 86টা প্রশ্নে এসসি ক্যাটাগরিতে জেআরএফ হচ্ছে না, এটা বড় অদ্ভুত বিষয়। তো সেক্ষেত্রে তুমি পার্সেন্টাইল দিয়ে চেক করে দেখেছো তোমার পার্সেন্টাইলের কাট অফের কাছে কাছে গেছে কিনা? যেটা আপনি যেটা এখন দিলেন ওটা 52, ওটাই কি মানে শেষ নেমেছে? 52 না, এটা আমি গতবারের হিসেবটা দিলাম, এবারের হিসেবটাও এটারই কাছাকাছি ছিল, ঠিক আছে? ও, আমার তাহলে তো কিছুই 1-2 নম্বরের জন্য হয়নি এবার। আচ্ছা, কিছু একটা বিষয় না, তুমি তাহলে চেক করো, তোমার পার্সেন্টাইলটা দিয়ে চেক করো, পার্সেন্টাইলের কাট অফটা দিয়ে চেক করো, এবং সেখানে দেখো। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল হচ্ছে, ঠিক আছে? নইলে এত বড় একটা ইয়ে হতে পারে না, তফাৎ হতে পারে না। আচ্ছা, যেটা বলছিলাম এক্ষেত্রে, যে এইটার ক্ষেত্রে তাহলে যাদের ফার্স্ট পেপারে দুর্বলতা রয়েছে, তারা সাবজেক্টে এই নাম্বারটাকে স্কোর করার চেষ্টা করো, 65 বা 70টা তোমরা ঠিক করার চেষ্টা করো, এবং তার পাশাপাশি ফার্স্ট পেপার থেকে যা আসে তাই। আর যাদের ফার্স্ট পেপারটা স্ট্রং, তারা তো ভালোই রয়েছে, মানে যদি কি যারা 24টা, 25টা বা 30টা প্রশ্নের উত্তর করার ক্ষমতা রয়েছে, তাদের ক্ষেত্রে তোমরা সেই সঙ্গে তোমরা সাবজেক্টটাকেও ভালো করো। সাবজেক্ট এবং ফার্স্ট পেপারে এই দুটো নাম্বার চলে এলে তোমাদের জেআরএফ পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে অনেকের এই প্রশ্নটা থাকে যে সাবজেক্টের 70খানা প্রশ্নের উত্তর ঠিক করব কি করে। সাবজেক্টের 70টা প্রশ্নের উত্তর ঠিক করাটা অনেকের কাছে খুব কঠিন হয়। তার কারণ অধিকাংশ জনের স্টুডেন্টের যে নাম্বার আসছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, তারা 40, 42টা, 45টা, ম্যাক্সিমাম 50টা প্রশ্নের উত্তর ঠিক করছে। তারা কিছুতেই 70-এর কাছাকাছি যেতে পারছে না, এবং কেউ 70টা প্রশ্নের উত্তর ঠিক করেছে এটা শুনলেই অনেকের মধ্যে একটা বিস্ময় তৈরি হচ্ছে যে 70টা প্রশ্নের উত্তর আদৌ কি করা সম্ভব, করা যায়, এরকম একটা বিস্ময় বোধ তাদের মধ্যে কোথাও গিয়ে একটা তৈরি হচ্ছে।
তো তাদের জন্য বলি 70টা প্রশ্নের উত্তর করা যায়। 70টা প্রশ্নের উত্তর করার আগে তোমাদের আসলে বুঝে নিতে হবে যে প্রশ্নগুলো আসছে কোথা থেকে, প্রশ্ন কোন কোন ইউনিটের উপর বেশি জোর দিলে বেশি বেশি প্রশ্ন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো ইউনিট অনুযায়ী একটা ম্যাপিং করা যায়, সেই ম্যাপিং গুলো আমি খানিকটা করেছি, তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। আমাদের স্কোরিং ইউনিট রয়েছে 6খানা, ঠিক আছে, কিন্তু সেই 6টা পড়লেই যে সবসময় নেট পাওয়া যাবে এমনটা নয়। সেই স্কোরিং ইউনিটগুলো কি কি আমি বলে দিই। সেটা হচ্ছে ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, 7, 8, এই 6টা, মানে যে 6টা তোমাদের এখানে পড়ানো হবে না, ঠিক আছে। টেক্সটের জায়গাগুলো মানে তোমাদের শুরু হচ্ছে, মানে কবিতার কথা বলছি, উপন্যাস, তারপরে গল্প, নাটক, প্রবন্ধ এবং রবীন্দ্রনাথ, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে মানে প্রশ্ন আসার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে। কিন্তু এবং এখানে যদি একটু কেউ ভালো পড়াশুনো করে, এখান থেকে যা প্রশ্ন আসছে সেগুলো কিন্তু করে ফেলা যায়, এবং এখান থেকেই তোমাকে আসলে বেশি করে নাম্বার স্কোরও করতে হবে। যত বেশি তুমি এখান থেকে নাম্বার স্কোর করতে পারবে তখন তো অত তোমার নেট পাওয়াটা সহজ হয়, কারণ এই 6টা ইউনিট থেকে কোথাও গিয়ে 50 থেকে 55খানা প্রশ্ন চলেই আসে, 50টা প্রশ্ন তো চলেই আসে। কিন্তু একটু রিপিট করুন অবশ্যই। হ্যাঁ বলো। একটু রিপিট করুন ইউনিটগুলো। হ্যাঁ, ইউনিটগুলো যেটা বললাম 3 থেকে 8 নম্বর ইউনিটের কথা বললাম, যেগুলো টেক্সচুয়াল ইউনিট, ঠিক আছে। এই এই যে ইউনিটগুলো, এই 6টা ইউনিটকে যদি কেউ ভালোভাবে পড়তে পারে তাহলে সে কোথাও গিয়ে বেশি একটা নাম্বার স্কোর করার জায়গা আছে। কারণ যেটা হয় এখানে প্রশ্নগুলো ফেস করার ক্ষেত্রে খুব মানে টেক্সটের বাইরে গিয়ে তো ওরা প্রশ্ন করতে পারবে না। একটা উপন্যাস, সেখানে 2 মলাটের ভিতরে যত তথ্য আছে তার মধ্যে থেকে প্রশ্ন আসবে, তার বাইরে থেকে প্রশ্ন আসতে পারে না। গল্পের ক্ষেত্রেও তাই, নাটকের ক্ষেত্রেও তাই। তোমার হাতে টেক্সট রয়েছে, সেই টেক্সটটাকে ভালো করে পড়লে তুমি প্রশ্নের উত্তর করে দিতে পারবে, ঠিক আছে। তাই এই জায়গার পড়াশোনাটাকে তোমাকে স্ট্রং করতে হবে, এই জায়গা থেকে একটা নাম্বারও যেন হাত খসকে না বেরিয়ে যায়, সেই জায়গাটা তোমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এবারে আমি আরো প্রিসাইজ, কিন্তু যেটা হয় তারপরেও দেখা যায় অনেকে নেট পাওয়ার জন্য উপযুক্ত নাম্বার পেতে পারছে। তার কারণ হচ্ছে এর বাইরে যে 4টে ইউনিট থেকে গেল, ফার্স্ট মানে সেটা 1 নম্বর হতে পারে বা 2 নম্বর মধ্যযুগের ইউনিট হতে পারে। 1 নম্বর লিঙ্গুইস্টিক্স, 2 নম্বর মধ্যযুগ, ছন্দ অলঙ্কার হচ্ছে 9 নম্বর ইউনিট, এবং 10 নম্বর ইউনিট হচ্ছে সেখানটায় অলঙ্কার শাস্ত্র, উজ্জ্বল নীলমণি এবং পোয়েটিক্স। এই জায়গা থেকে যে অন্যদিকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে তারা অনেক ক্ষেত্রে ধরতে পারে না, বা সেই প্রশ্নগুলোকে তারা বুঝতেও পারে না ঠিক কিভাবে সেই প্রশ্ন আসছে, বা সেই জিনিসগুলো পড়াশোনাটা কিভাবে করা উচিত। কারণ এগুলোই তুলনামূলকভাবে অত্যন্ত কঠিন 4টে ইউনিট, এবং সেটাকে সেইভাবে পড়ার বা বোঝা পড়ার একটা দরকার থাকে। এবারে আরেকটা কথা এই প্রসঙ্গে বলে দিই, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই মানসিকতাটা থাকে, তারা ভাবে যে এই 4টে ইউনিটকে বাদ দিয়ে দেবো পড়াশোনা থেকে। এই 4টে ইউনিটকে যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু নেট পাওয়ার ক্ষেত্রে তোমরা খুবই পিছিয়ে পড়বে। নইলে এখানে এই যে পড়ানোটা হচ্ছে, এখানে এই 4টে ইউনিটকে বিশেষভাবে গুরুত্বটা দেওয়া হয়েছে কেন, এই কোর্সটা এখানে চালু করা হলোই বা কেন হলো, তার কারণ এই 4টে ইউনিটের কারণে প্রচুর স্টুডেন্ট কিন্তু মার খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারা লিঙ্গুইস্টিক্স পড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, বা মধ্যযুগ পড়ার ক্ষেত্রে তো একটা ভয়ানক দুর্বলতা আমরা প্রচুর পরিমাণ স্টুডেন্টের মধ্যে দেখতে পাচ্ছি। মধ্যযুগের টেক্সটকে কিভাবে পড়া উচিত বা কিভাবে এগোনো উচিত, বা একটা টেক্সটকে পড়েই তারা উঠতে পারছে না, অনেক ক্ষেত্রে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো থাকছে। তো ফলে মধ্যযুগের একটা ভয়ানক দুর্বলতা থাকছে। একই রকম দুর্বলতা ছন্দ অলঙ্কারের মধ্যে দেখতে পাচ্ছি, ছন্দের স্ক্যানিং করতে পারছে না, অলঙ্কার বুঝতে পারছে না, কোনটা কি ধরনের, একটু কঠিন অলঙ্কার হলে সে তারা আটকে যাচ্ছে। বা আমরা দেখতে পাচ্ছি যে যেমন ধরা যাক ইউনিট 10-এর ক্ষেত্রে সেখানেও পোয়েটিক্স পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে, উজ্জ্বল নীলমণি বুঝতে অসুবিধা হচ্ছে, এবং সবচেয়ে অসুবিধা হচ্ছে ভারতীয় অলঙ্কার শাস্ত্র বুঝতে। সেখানটায় রস থেকে যখন প্রশ্ন আসছে, ধ্বনি থেকে প্রশ্ন আসছে, বা অন্যান্য আরো যেগুলো চিত্রকাব্য হতে পারে, অলঙ্কার হতে পারে, সেই বক্রোক্তি হতে পারে, সেই জায়গাগুলো থেকে যখন প্রশ্ন আসছে স্টুডেন্ট কিন্তু একটা বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে তারা পড়ে কিছুতেই আয়ত্ত করতে পারছে না, এবং অনেকের ক্ষেত্রে বুঝতেই সমস্যা হচ্ছে, জিনিসগুলোকে ধরতে পারছে। তো এইগুলোকেও এই সিজনে এই 4টে ইউনিটকেও কিন্তু বিশেষভাবে পড়ার দরকার আছে। এই 4টে যারা ওই যে বললাম যারা 40টা 42টা বা 45টা ঠিক করছে, তারা আসলে এই 4টে ইউনিট থেকে প্রায় কোনো উত্তরই করতে পারছে না। তাদের পাড়াটা যেটুকু আটকে যাচ্ছে সেটা ওই 6টা, বাকি যে 6টা ইউনিটের কথা বলছি, এই 6টা ইউনিটের মধ্যেই তাদের পাড়ার জায়গাটা আটকে যাচ্ছে। তারা গল্প থেকে কিছু পাচ্ছে, উপন্যাস থেকে কিছু পাচ্ছে, কবিতা থেকে কিছু পাচ্ছে, কিন্তু যখনই প্রশ্নগুলো মধ্যযুগের মধ্যে ঢুকে পড়ছে তারা কিন্তু পাচ্ছে না। এবারে কথা হচ্ছে এই জিনিসগুলো বাদ দিয়ে কেন হবে না। কেউ একটা তর্ক করতেই পারে, না আমি মধ্যযুগ পড়বো না, আমি লিঙ্গুইস্টিক্স এর ইউনিট পড়বো না,
বা আমি ছন্দ অলঙ্কার পড়বো না, এগুলোকে বাদ রাখবো এবং পড়ে দিয়ে আমি কিন্তু নেট পাওয়ার চেষ্টা করবো। কেন হবে না? হবে না এই কারণে, তোমাদের এবারে সেটের প্রশ্ন, আমি একটু আগে তোমাদের গ্রুপে যে জিনিসটা পাঠালাম সেটা সেটের কোশ্চেন। এই সেটের কোশ্চেন কোথাও গিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা অঙ্গুলি নির্দেশ করে দিচ্ছে সামনের দিনে পরীক্ষার প্রশ্নটা কিভাবে হতে যাচ্ছে, এবং এটা হবে কারণ আমাদের সময়ও পূর্বতন নেটের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে। যেটা হয়েছে না, সেটের প্রশ্ন এবার 25খানা মধ্যযুগ থেকে প্রশ্ন এসছে। তোমাদের মধ্যে অনেকেই সেটে পরীক্ষা দিয়েছো তাই না? তোমরা দেখেছো তো, খেয়াল করেছো তো 25খানা টোটাল মধ্যযুগ থেকে প্রশ্ন এসেছিল। এবার কেউ কারোর খেয়াল হচ্ছে? তোমাদের কেউ সেটে অ্যাপিয়ার হওনি এবার তোমাদের মধ্যে থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেটের প্রশ্ন তো নিশ্চিত দেখেছো তাই না? সেইখানটাতে সেটের প্রশ্ন আমি যেটা গ্রুপে পাঠালাম সেটা হ্যাঁ স্যার। হ্যাঁ দেখতে পাবে। সেইখানটাতে টানা 25খানা প্রশ্ন, একদম শুরু হয়েছে 6 নম্বর প্রশ্ন থেকে চলেছে 31 নম্বর পর্যন্ত, টানা 25-26টা প্রশ্ন সবকটা মধ্যযুগ থেকে দেওয়া হয়েছে। এবার তুমি যদি 25টা প্রশ্নকে বাদ দিয়ে দাও পরীক্ষা থেকে, তাহলে তোমার নেট বা সেট পাওয়ার সম্ভাবনা তো ওখানেই কমে যায়। তুমি একটা পুরো এরকম ইউনিটকে বাদ দিয়ে দিতে পারবে না, ঠিক আছে? আবার একটা উদাহরণ দিই, লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে অনেকে বলে ভাষা বিজ্ঞানের ইউনিটটা পড়বো না। কি হতে পারে? আমাদের এই নতুন সিলেবাসে নেটের যেটা প্রথম পরীক্ষা হলো, সেবার লিঙ্গুইস্টিক্স থেকে 13খানা প্রশ্ন এসছে। আমি পুরোনো প্রশ্ন তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখতে পাবে 13খানা প্রশ্ন এসছে। তুমি যদি লিঙ্গুইস্টিক্স এর ইউনিটে এই 13খানা প্রশ্ন বাদ দিয়ে দাও তাহলে কি করে হবে? এবার আবারও একই কথা, যে ছন্দ অলংকার এই জায়গাগুলো যদি অলংকারের স্ক্যানিংটা, অলংকারের মানে পড়াশোনাটা কেউ ঠিকঠাক ভাবে করে নিতে পারে, অলংকার যদি কেউ চিনতে পারে, শিখতে পারে সেই জায়গাটা, বা ছন্দটা কেউ যদি সেইভাবে কি বলবো, ছন্দটাকে যদি একটু স্ক্যানিং করতে শিখে নিতে পারে, ছন্দ কিভাবে স্ক্যানিং হয়, তাহলেই সে কিন্তু 4-5টা প্রশ্নের উত্তর অনায়াসে করে ফেলতে পারে। কিন্তু সেই জিনিসগুলো সে জানে না বলে এই 4-5টা প্রশ্ন কিন্তু সে ফেলে আসছে পরীক্ষাতে, ঠিক আছে? বা ছন্দের ঠিক কোথায় কোথায় পড়াশোনা করে নিলে প্রশ্নের উত্তরগুলো পারা যাবে সেই জায়গাগুলো সে চিনতে পারছে না বলে সে বেশ কিছু প্রশ্নকে ফেলে আসছে। অলংকারের ক্ষেত্রে সে ফেলে আসছে যেগুলো সে পেতে পারতো, যেগুলো সে স্কোর করতে পারতো, ভয়ের কারণে বা নিজস্ব ব্যক্তিগত দুর্বলতার কারণে, পড়াশোনার অভাব থাকার কারণে এই জায়গাগুলো সে করতে পারছে। 4টা থেকে 5টা প্রশ্ন খুব জরুরি, এই প্রশ্নগুলো তুমি ছেড়ে এলে কি করে হবে, ঠিক আছে? একই জিনিস ইউনিট 10 এর ক্ষেত্রে সত্য, সেখান থেকে প্রত্যেকবার 6-7টা করে প্রশ্ন আসে। এই 6-7টা প্রশ্নের মধ্যে 4 থেকে 5টা অনায়াসে করা যায়। একটু কেউ উজ্জ্বল নীলমণি ভালো করে পড়তে পারলে, সেই জিনিসগুলোকে বুঝে নিতে পারলে, বা কেউ পোয়েটিক্সের জায়গাটাকে ভালো করে পড়তে পারলে, সেইখান থেকে সে অনায়াসে প্রথমেই 4টে প্রশ্ন পেরে গেল। এরপরে আসছে ভারতীয় অলংকার শাস্ত্রের জায়গা। ভারতীয় অলংকার শাস্ত্রের কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে একটু ঘুরিয়ে, মাঝে মাঝে একটু জটিল বা একটু কঠিন এলেও তার বাইরেও যা আসে সেগুলো কিন্তু করে ফেলা যায়, ঠিক আছে? তোমরাও করে ফেলতে পারবে একটু পড়াশোনা করলে, একটু চেষ্টা করলে, বা আমরা যেভাবে একটু জিনিসগুলোকে তোমাদের দেখিয়ে দেবো সেই জায়গাগুলোকে একটু অনুসরণ করতে পারলে তোমরাও কিন্তু পারবে। তো এইখান থেকে এই যে প্রশ্নগুলো, ইউনিট 10 থেকে 4টা থেকে 5টা প্রশ্ন, বা ছন্দ অলংকার থেকে 4টা থেকে 5টা প্রশ্ন, লিঙ্গুইস্টিক্স এর পার্ট থেকে সেখানেও 5-6টা প্রশ্ন উত্তর করার চেষ্টা, বা মধ্যযুগের ইউনিট, সেখান থেকে তো অন্তত এখন তোমাদের যা পরিস্থিতি 25টা না হলে নেটে তো এখন 15টা-16টা করে প্রশ্ন আসে। সেটের মতো 25টা না হলে 15-16টা আসছে। কিছুদিন বাদে এইটাই হয়তো 20টা প্রশ্নের জায়গাতে গিয়ে ছুঁয়ে ফেলবে। তাহলে সেখানে 20টার মধ্যে তোমাকে তো অন্তত 14-15টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে, তাই না? বা 15টা প্রশ্ন হলে অন্তত 10-11টা-12টা তো করার চেষ্টা করতে হবে। তা এইরকম ওখান থেকেও যদি মধ্যযুগ থেকে তুমি এই নাম্বারটা না তুলতে পারো, তাহলে তোমার তো সামগ্রিকভাবে পড়াশোনার জায়গাটাতে তুমি কখনো পিছিয়ে পড়ো। এই নাম্বারগুলো কিন্তু স্কোর করা যায়, একটু চেষ্টা করলে, এই পড়াশোনা করলে স্কোর করা যায়। তাহলেই তো তোমার নাম্বারটা ওই 40, 42, 45 থেকে লাফিয়ে সেটা 70 থেকে 75-এর কাছাকাছি আসতে পারে। এইখানেই তো 25টা প্রশ্ন, আমি একদম হিসেব মতো 25 থেকে 26খানা প্রশ্ন এই 4টে ইউনিট মিলে অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে একটা দুর্বলতা থেকে যাচ্ছে। তারা কিছুতেই এই 25-26টা প্রশ্নকে করতে পারছে না। তারা বাকি 6টা ইউনিট করছে বটে, সেখানেও তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিতে আমি আসছি এরপরে। কিন্তু সেখানেও সে এই 5টা-6টা ইউনিট থেকে সে যা পারার করছে আর কি। এই 4টে ইউনিটের মধ্যে সে কিছুতেই ঢুকতে পারছে না, ঢুকলেও খুব ওপর উপর পড়াশোনা করছে, অল্প 2-1-4টে প্রশ্ন পাচ্ছে, তার বেশি কিন্তু সে করতে পারছে না। তো সেইটাই তাহলে যারা 70টা ঠিক করলো, যে ওই তুফানগঞ্জের যে মেয়েটির উদাহরণ দিলাম, বা আমার যে জুনিয়র ছেলেটির কথা একটু আগে বললাম, তার ক্ষেত্রেও এরা যে একজন 70টা ঠিক করেছে সাবজেক্টে, বা একজন যে 75টা ঠিক করেছে, তো এই সমস্ত ক্ষেত্রে মানে 70, 71, 72 এরকম মানে যারা জেআরএফ পাচ্ছে বা যারা উপরের দিকে স্টুডেন্ট, তারা সবাই কিন্তু এই 70+ তাদের সাবজেক্টে নাম্বারটা আসছে তখনই, সেই জিনিসটা তখনই সম্ভব হচ্ছে যখন তারা কোথাও গিয়ে এই মধ্যযুগের জায়গা থেকে নাম্বার স্কোর করছে,
ছন্দ অলঙ্কার গুলোকে ঠিকঠাক ভাবে করে ফেলতে পারছে, ইউনিট 10 থেকে নাম্বার স্কোর করতে পারছে, ভাষা বিজ্ঞানের জায়গা থেকে নাম্বার স্কোর করতে পারছে, তখনই গিয়ে তারা 70+ একটা ঠিক করার জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এই 70-এর গল্পটা, 70-এর মন্ত্রগুপ্তিটা এইখানে লুকিয়ে রয়েছে। 70টা না হলে 65টা অন্তত তোমাদেরকে ঠিক করতেই হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে নেট সিটের ক্ষেত্রে তোমাদের একটু পিছিয়ে পড়ার জায়গা কিন্তু তোমাদের থাকবে। চিরকাল মানে ওই 45টা 50টা ঠিক করে এবং মানে সাবজেক্ট মানে এবার ফার্স্ট পেপারে 20খানা ঠিক করে তোমরা কিন্তু নেটের কথা ভাবতে পারো না। বুঝতে পেরেছি আমার জায়গাটা, যে কিভাবে এইটাকে দূর করা যেতে পারে। আচ্ছা, প্রিসাইজলি আমি তোমাদেরকে এবারে বলি যে অন্য জায়গাতে কি দুর্বলতা থেকে যাচ্ছে। যেটা বললাম না, বাকি যে 6টা ইউনিট পড়ছে সেখানেও কিছু কিছু দুর্বলতা থেকে যাচ্ছে। কেমন দুর্বলতা সেই উদাহরণটা আমি একটু তোমাদেরকে বলি। দুর্বলতাটা এইরকম যে আমরা যখন পড়তে যাই, এটা জেনারেল মানসিকতা, একদম কঠিন জিনিসগুলোকে আমরা পড়ি না, সেগুলোকে আমরা স্কিপ করতে করতে যেতে থাকি। ঠিক আছে, কিরকম ভাবে স্কিপ করি? ধরা যাক কেউ কবিতার ইউনিট পড়ছে, কবিতার ইউনিট পড়তে গিয়ে যেগুলো সহজ কবিতা আছে সেগুলোকে পড়লো, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়লো, বা কোথাও গিয়ে সমস্যানের কবিতা পড়লো, কবিতা সিংহ পড়ে ফেললো। ঠিক আছে, কিন্তু যেই সুধীন্দ্রনাথ এলো স্কিপ করে গেল। ঠিক আছে, বা যেই একটু মেঘনাথ বধ পড়ার প্রসঙ্গ এলো স্কিপ করে গেল, বিহারীলাল পড়তে ভালো লাগছে না স্কিপ করে গেল, ঈশ্বরগুপ্ত স্কিপ করে গেল। এইরকম ভাবে, বা বিষ্ণুদেব পড়তে গেল, বিষ্ণুদেব কিছু কবিতা পড়লো কিন্তু জল দেওয়া প্রসঙ্গ হলে জল দেওয়াটা স্কিপ করে গেল। এইরকম ভাবে যেখানে যেখানে সে আটকে যাচ্ছে সেই জায়গাকে সে স্কিপ করছে। বা উপন্যাসের ইউনিট পড়তে গেল, উপন্যাসে যেগুলো সহজ পড়ছে, পথের পাঁচালী পড়লো, শ্রীকান্ত পড়লো, বিষবৃক্ষ পড়লো, পুতুল নাচ পড়ে নিল, কিন্তু যেই হঠাৎ করে ঢোড়াই চরিত মানুষ চলে এলো, ঢোড়াই চরিত মানুষটাকে স্কিপ করে গেল, বা রাধা উপন্যাসটাকে স্কিপ করে গেল, নির্বাসটা পড়লো না, আবার তুঙ্গভদ্রার তীরে পড়লো। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি অনেক জায়গায় পড়ানো হয়, প্রথম প্রতিশ্রুতিটা হয়তো পড়ে ফেললো, অর্থাৎ যেখানে কঠিন লেগে গেল পড়লো না। রবীন্দ্রনাথের ইউনিট ধরা যাক কেউ পড়ছে, রবীন্দ্রনাথের ইউনিট পড়তে গিয়ে সে পড়ে আসছিল মোটামুটি, সেখানটাতে উপন্যাস দুখানা ঘরে বাইরে এবং চতুরঙ্গ পড়ে নিল, নাটক যা ছিল পড়ে ফেললো। ঠিক আছে, কিন্তু যে প্রবন্ধের ইউনিটে ঢুকে পড়লো, রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো সে পড়তে পারলো না, সেই জায়গাগুলোকে সে বাদ দিয়ে দিল। ঠিক আছে, আবার দেখা গেল জাপান যাত্রী এবং জীবন স্মৃতির মধ্যে কোনো একটাকে পড়লো, আরেকটাকে সে বাদ দিয়ে দিল। রবীন্দ্রনাথের কবিতার জায়গাগুলো, যেখানে কাব্য, 3টে কাব্য রয়েছে, সেই 3টে কাব্যের মধ্যে একটা বা দুটো পড়লো, আরেকটাকে সে বাদ দিয়ে দিল। ঠিক আছে, তো এই যে নির্বাচনগুলো অনেকে করে পড়ার সময়, যেখানে যেখানে ঠেকে যাব সেই যে জায়গাগুলোকে বাদ দিয়ে দেবো, এইটা করবে না। এইটা যদি তোমরা করো তাহলে মানে কি বলবো, কেন করবে না সেটা আমি বুঝিয়ে বলি, কেন করা উচিত না। কারণ যেটা হচ্ছে, তোমার যেখানে কঠিন লাগছে না, এটা তো তুমি একা নও, এটা আরো প্রচুর স্টুডেন্টেরই সেখানে কঠিন লাগছে, এবং তোমাদের যে ওটা ওখানে কঠিন লাগছে, এটা যিনি প্রশ্ন বানান তিনি জানেন, যিনি প্রশ্ন বানান তিনি খুব ভালো করে জানেন যে তুমি ঢোড়াইটা করতে গিয়ে তোমার কঠিন লাগছে, হুতম প্যাঁচাটা করতে গিয়ে কঠিন লাগছে, নির্বাসটা করতে গিয়ে কঠিন লাগছে। ঠিক আছে, বা সুধীন্দ্রনাথটা পড়তে গিয়ে কঠিন লাগছে, মেঘনাথ বধটা কঠিন লাগছে, রবীন্দ্রনাথের কবিতাটা কঠিন লাগছে, বা প্রবন্ধ পড়ার ক্ষেত্রে আবু সঈদ আইয়ুবের প্রবন্ধটা তুমি পড়তে পারছো না, কঠিন লাগছে, অবনীন্দ্রনাথের প্রবন্ধটা পড়তে গিয়ে কঠিন লাগছে। এটা যিনি প্রশ্ন করেন তিনিও খুব ভালো করে জানেন, এবং তিনি জানেন বলেই তিনিও প্রশ্ন করার ক্ষেত্রে ওই সমস্ত জায়গাগুলো থেকেই প্রশ্ন দেন। ঠিক আছে, ঢোড়াই এখনো এখনো পর্যন্ত নেটের যা প্রশ্ন বা সেটের যা প্রশ্ন হয়েছে, একবারও ঢোড়াই থেকে প্রশ্ন আসেনি এমন হয়নি। ঢোড়াই থেকে প্রত্যেকবার এসছে, অবনীন্দ্রনাথ থেকে প্রত্যেকবার এসছে, সুধীন্দ্রনাথ থেকে প্রত্যেকবার এসছে। ঠিক আছে, রবীন্দ্রনাথের কবিতা থেকে প্রত্যেকবার এসছে, মেঘনাথ বধ থেকে প্রত্যেকবার এসছে। কোশ্চেন কখনো কঠিন জায়গাকে বাইরে গিয়ে বাইরে দিয়ে পাশ কাটিয়ে যায় না। তুমি হয়তো একটা সহজ জিনিস পড়েই যাচ্ছ, কিন্তু সেটা দিয়ে হঠাৎ করে দেখবে অনেকদিন সেখান থেকে আর কোনো কোশ্চেন আসছে না, নাও আসতে পারে। হরপ্রসাদের প্রবন্ধ থেকে কটা প্রশ্ন তোমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছো? পাওনি না। পাওনি তার একটা বড় কারণ হচ্ছে সেই প্রবন্ধটা সহজ প্রবন্ধ, যিনি প্রশ্ন করছেন তিনিও প্রশ্ন করার সময় সেই জায়গাটা এড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে তোমাদের বলছি, তথাকথিত সহজ জিনিসটাই পড়বো এবং কঠিন জায়গাগুলোকে স্কিপ করে যাব, এই মানসিকতা নিয়ে নেট হবে না। তোমরা যথেষ্ট একটা বয়স হয়েছে, তোমাদের একটা 5 বছর বাংলা শিক্ষার একটা অধ্যয়নের পর্ব তোমাদের পেরিয়ে এসছে, তারপরে এসে দাঁড়িয়ে না এইটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করালে এটা একটা খুব হাস্যকর থাকে আর কি। ফলে কঠিন লাগছে বলে কিছু স্কিপ করে যাবে, ওই কঠিন কঠিন জায়গা থেকে পরীক্ষা থেকে দেখবে 10, 12টা 14টা প্রশ্ন এসে গেছে। তাই যেখানে যেখানে দুর্বলতা আছে, যেখানে যেখানে তোমাদের পড়ার ক্ষেত্রে খানিকটা ফাঁকি থেকে গেছে, তো সেই জায়গায় সেই ফাঁকিগুলোকে তোমাদের অতিক্রম করতে হবে, সেই জায়গাটা তোমাদের পেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইখানটাতে হচ্ছে তাই বলার কথা।
তাই পড়ার সময় কোথাও কোনো জায়গাকে স্কিপ করবে না, কোথাও কোনো জায়গাকে বাদ দেবে না। আচ্ছা, এরপরে আমি আমার ল্যাপটপটা আসলে কিছুতেই আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই আমি হতে পারছি না। আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের কিছু প্রশ্ন আমি আসলে দেখাতে চেষ্টা করতাম আর কি, যে কোন জায়গাগুলো কিভাবে প্রশ্ন আসছে আসলে। হ্যাঁ, আমি আরো একটু চেষ্টা করছি। জাস্ট আমাকে একটু 2 মিনিট সময় দাও, আমি আরেকবার চেষ্টা করছি ওই জিনিসটা আমি ধরতে পারছি। স্যার বলছি যে স্যার কিছু জিজ্ঞাসা ছিল, এখন করব কি না পরে করব? হ্যাঁ, করো করো। আমি এটাকে অ্যাড করার চেষ্টা করছি, তোমরা করতে পারো, ততক্ষণে প্রশ্ন করো। হ্যাঁ স্যার বলছি সাবজেক্টের পেপারে কতটুকু পার্সেন্টাইল স্কোরটা আরেকবার বলুন একটু। আচ্ছা, এই পার্সেন্টাইলের কাট অফটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এবারে যেটা পার্সেন্টাইলের কাট অফ যেটা হয়েছে সেটা আমি গ্রুপে দিয়ে দেবো, একটু বাদেই দিয়ে দিচ্ছি ক্লাসটার পরে। আচ্ছা স্যার। হ্যাঁ, আরেকজন যে প্রশ্ন ছিল বলছিল, সে একটু বলো। স্যার এখন বলবো নাকি আপনার ক্লাসটা শেষ হোক তারপরে বলি? না না না, এখনই বলো, কোনো অসুবিধা নেই, বলো। হ্যাঁ, আপনি যেগুলো আমার একটু জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে উপন্যাসগুলো থেকে যেমন বিগত 2019-এ ডিসেম্বর আর জুনে কিছু কিছু লাইন তুলে দিয়েছিল যে ক্রম অনুযায়ী, কারণ ওগুলো মনে রাখার তো কিছু বুঝতে পারছি না কিভাবে, মানে এতগুলো উপন্যাস হুট করে লাইন তুলে বলে যায় যে কোনটার পর কোনটা আসছে লাইন। এই জায়গাটা আপনি যদি একটু বলে দেন। এই জিনিসটাই আসলে আমি দেখাতে চাইছিলাম ততক্ষণ থেকে, এটাই আমি স্ক্রিন শেয়ার করলে এই প্রশ্নের বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো আসলে আমি দেখাতে চাই। এই প্যাটার্নটা তো একদমই নতুন, মানে আমি বলে অনেকগুলো উপন্যাস থেকে লাইন তুলে দিচ্ছে যে কোনটার পর কোনটা লাইন, আর উপন্যাসের লাইন তো মেলানো খুব মুশকিল। উপন্যাস থেকে দিয়েছে এমনটা না, এই ক্রমটা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন এসছে, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ, লাইনটাকে তুলে মানে দিয়ে- লাস্ট ডিসেম্বরে যেটা এসেছিল ওটাতে উপন্যাসে একটু বেশি ছিল আর কি। উপন্যাসে বেশি ছিল, হ্যাঁ। আচ্ছা, আমি আজকে বোধহয় আমি করতে পারছি না, কোনো কারণে এটা আটকে গেল। আচ্ছা, আমি মুখেই বলছি, আমি বোঝাবার চেষ্টা করছি বিষয়টা কি। আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে, যে ধরনের লাইন তুলে প্রশ্ন আসছে বা ক্রম সাজাতে দিচ্ছে, এটাকে বলে ক্রম সজ্জা, ঠিক আছে? এবার এটা গল্পের ক্ষেত্রে হয়েছে, উপন্যাসের ক্ষেত্রে হয়েছে, কবিতার থেকেও হয়েছে। 5খানা লাইন তুলে দিয়েছে, 5খানা লাইন তুলে দিয়ে তাদেরকে ক্রমসজ্জা করতে দিয়েছে। এবারে কিছু কিছু ক্ষেত্রে ক্রমসজ্জার ক্ষেত্রে, মানে উপন্যাসের ক্ষেত্রে যেটা হয়েছে, এই কারণে টেক্সটটাকে ভালো করে পড়ার দরকার রয়েছে। টেক্সটটাকে কেউ যদি ভালো করে পড়ে, তাহলে ওই লাইনগুলো থেকে আসলে সেই ঘটনাটা বুঝে নিতে পারবে। উপন্যাসটা আপনারা যখন পড়বেন না, বা তোমরা যখন পড়বে উপন্যাসটা, পড়ার ক্ষেত্রে উপন্যাসটাকে আসলে পরপর ঘটনা অনুযায়ী মনে রাখতে হবে। কি কি ঘটনার সূত্র, প্রথমে কি ঘটেছে, তারপরে কি ঘটেছে, তারপরে কি ঘটেছে, সেই রকম এই ঘটনার সূত্রটা দিয়ে, নইলে এত বড় উপন্যাসকে তো মাথায় ধরে রাখা যাবে না। এবার এই ঘটনার সূত্রটার সাপেক্ষে কি কি ধরনের লাইনগুলো, সেই ঘটনাটা ভেঙে নেওয়া হলো, যে 1 থেকে 3 পরিচ্ছেদ পর্যন্ত এই এই ঘটনাগুলো ঘটছে, তারপরে 4 থেকে 6 পরিচ্ছেদ পর্যন্ত এই এই ঘটনাগুলো ঘটছে, দিয়ে এবার সেই ঘটনার প্রেক্ষিতে যে যে গুরুত্বপূর্ণ লাইন বা যে যে গুরুত্বপূর্ণ বক্তব্য, সেইগুলোকে তারপরে মাথায় রাখার দরকার আছে, বা সেইগুলোকে সেইভাবে মার্কিং করার দরকার রয়েছে। উপন্যাস থেকে যে প্রশ্ন এসছে, যে ক্রম সাজাতে দিয়েছে, সেগুলো কিছু না কিছু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত। এমন নয় যে একদম হঠাৎ করে মানে আচমকা একটা লাইন তুলে দিয়েছে, এমনটা না। সেই লাইনগুলোকে ফলো করলে বোঝা যাবে তার পেছনে একটা করে ঘটনা আছে, সেই ঘটনার প্রেক্ষিতে ওই লাইনটাকে তোলা হয়েছে। এই যে আচমকা লাইন তুলে দেওয়া, এটা বরঞ্চ গল্পের ক্ষেত্রে হয়, কারণ গল্পটা ছোট বলে সেটা এত বেশি স্মৃতিশক্তি আমাদের দরকার হয় না, এবং সেখানে ঘটনাক্রম ছোট, ফলে সেইটা ভালো করে পড়া থাকলে আমরা লাইনটা দেখে মোটামুটি বুঝে নিতে পারি কোথা থেকে লাইনটা আসছে। কিন্তু উপন্যাস তো বিরাট বড়, ফলে যারা প্রশ্ন করছেন তারাও এরকম মানে মানে আলটপকা একটা গল্পের মতো মাঝখান থেকে এরকম একটা লাইন তুলে দেবেন না। তারা যেটা করেন, বিশেষ কিছু ঘটনার প্রেক্ষিতে একটা করে লাইনকে তুলে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? এবার তোমার কাছে যদি উপন্যাসের ওই ক্রমধারা বিবরণীটা, মানে ঘটনার ধারা বিবরণীটা পরিষ্কার থাকে মাথাতে, তাহলেই গিয়ে কোথাও গিয়ে ওই লাইনটাকে তুমি চিনে নিতে পারবে, এবং ওই লাইনটাকে চিনতে পারলে তবেই গিয়ে তুমি তখন ওই ঘটনার প্রেক্ষিতে উত্তরটা তুমি করার চেষ্টা করতে পারো। এবার এইটা হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে। এবারে কবিতার ক্ষেত্রে যখন আসে, কবিতার লাইনের এরকম ক্রম সাজাতে দেয়। কবিতার ক্ষেত্রে আমরা যেরকম বলি স্টুডেন্টদেরকে, যে একদম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো কবিতাগুলো। সাধারণত দেখো মেঘনাদ বধ থেকে এরকম ক্রম সাজাতে দেওয়ার চেষ্টাটা খুব মানে
দেওয়া উচিত নয়। মানে মেঘনাদ বধের ক্ষেত্রে যদি দেয়ও, সেক্ষেত্রে যেহেতু অনেক বড় টেক্সট, সেরকম খুব মার্ক লাইন, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু লাইনই তখনই সেখানে ক্রম সাজাতে দেবে। এমনি হঠাৎ হঠাৎ করে যেরকম জাস্ট সাধারণ একটা কোনো লাইন দেবে না। কিন্তু যখন ছোট কবিতা হবে, যেমন সমর সেন হতে পারে, বা যেক্ষেত্রে সুভাষ মুখোপাধ্যায় হতে পারে, অমিয় চক্রবর্তী হতে পারে, অমিয় চক্রবর্তীর কবিতা থেকে ক্রম সাজাতে দিয়েছিল, তো সেক্ষেত্রে যেটা হয় সেই কবিতাগুলো সেখানে যেখান থেকে খুশি দিতে পারে। তো তোমাদের ক্ষেত্রে কাজটা যেটা হবে, কবিতাগুলোকে যতটা সম্ভব মুখস্থ করে নাও। মুখস্থ করে ফেললে যেতে হবে, এই ক্রমটা মনে রাখার ক্ষেত্রে তোমাদের অনেকটা সাহায্য হবে। মধ্যযুগের টেক্সট থেকে যে যে ক্রমগুলো সাজাতে দেয়, সেই ক্রমগুলো সাধারণত চণ্ডীমঙ্গল থেকে একাধিকবার ক্রম সাজাতে দিয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয়, ক্রম সাজানোর একটা প্রক্রিয়া আছে, মানে এমনটা নয় যে টেক্সটের মধ্যে বিভিন্ন জায়গা থেকে এই ক্রমগুলো দেয়। 3-4টা প্রেক্ষিত আছে, সেই 3-4টে জায়গা থেকে ওরা ক্রমের প্রশ্নটা দিতে থাকে। আমি বলি, এক হতে পারে, যেমন ধরা যাক যখন ধনপতি সে বাণিজ্য যাত্রা করতে যাচ্ছে, এবার ধনপতি বাণিজ্য যাত্রা থেকে তার সপ্তডিঙা মধুকর নিয়ে সে বাণিজ্য করতে যাবে, ফলে 7খানা আলাদা আলাদা ডিঙা রয়েছে, সেই 7টা আলাদা আলাদা ডিঙার 7খানা নাম রয়েছে। তাহলে ফলে এটা একটা ধারাবাহিক ক্রমের অন্তর্গত, 7টা নাম পরপর পরপর করে মনে রাখা। এবার পরবর্তীকালে যখন শ্রীমন্ত বাণিজ্য করতে যাবে, শ্রীমন্ত বাণিজ্য করতে বেরোবার সময় তাকেও এইরকম সপ্তডিঙা বানাবার বিষয়ের জন্য 7খানা ধারাবাহিকভাবে নাম আছে। প্রশ্নটা আসে ওই ধারাবাহিক ক্রমের জায়গাটা থেকে, 7টা পরপর নাম থেকে, তো তার মধ্যে থেকেই প্রশ্ন এসছে। ঠিক আছে। আবার যেমন ধরা যাক আরেকটা কিভাবে চণ্ডীমঙ্গল থেকে ক্রমের প্রশ্ন এসছে, সেটা সম্ভবত এবারের নেটেই প্রশ্নটা এসছে এরকম যে ওইখানটায় মগরাতে বৃষ্টি হচ্ছে, সেখানটায় ধনপতির জাহাজ বিপদে পড়েছে, এবং সেটা হচ্ছে কারণ চারিদিক থেকে মগরাতে সমস্ত বিভিন্ন দিক থেকে নদীরা, সেই নদীরা তাদের সমস্ত জলস্রোত সবকিছু নিয়ে তারা মগরার উপরে এসে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক আছে। এবার পরপর 5খানা নদীর ক্রম সাজাতে দিয়েছে, যে কোন কোন নদীর পরপর 5টা এসছে। এবার সেক্ষেত্রে যেটা হয়, সেইখানটাতে আমরা বুঝতে পারি একদম প্রথম দিক থেকেই 5টা নদীর নাম ওরা তুলে দিয়েছে। এবার কেউ যদি ওইটা একটু সমস্ত নদীর নাম মনে রাখার দরকার নেই, প্রথম 5টা বা শেষ 5টা এইখানটায় যদি মনে রাখতে পারতো, তাহলে ওই জায়গার প্রশ্নের উত্তরটা সে করতে পারতো। অর্থাৎ যারা প্রশ্ন দিচ্ছেন তারা একদম মানে এভরিথিং আন্ডার দ্য সান এরকম ভাবনা থেকে প্রশ্ন দেন না, কিন্তু তাদের প্রশ্ন দেওয়ার পেছনে বিশেষ একটা কিছু প্যাটার্ন ফলো করে, বিশেষ একটা কিছু যৌক্তিকতা ফলো করে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম খানিকটা? হ্যাঁ, হ্যাঁ। তবে আরেকটা আমার একটা ছিল কোশ্চেন, ওটা হচ্ছে জীবন স্মৃতি থেকে একবার দিয়েছিল প্রথমের 5টা, লাস্ট 5টা, আবার মাঝখানে একটা নেটে দেখলাম মিডিল থেকে কোশ্চেন দিয়ে বলছে সিলেবাস ক্রম অনুযায়ী সাজাও সেগুলো চ্যাপ্টার হ্যাঁ, ওয়াইজ। জীবন স্মৃতির ক্ষেত্রে যেটা হয়, প্রথম 5টা শেষ 5টা, এটা তো খুব প্রশ্ন। হ্যাঁ, জীবন স্মৃতির ক্ষেত্রে ইদানিংকালে মানে এই জায়গায় দাবিটা গিয়ে পৌঁছেছে সমস্ত অধ্যায়ের নাম পরপর মনে রাখা। এবার সেটার ক্ষেত্রে যেটা হয়, স্টুডেন্টরা নিজেদের মতো বিভিন্ন রকম ছড়া বানিয়ে নেয়, তো সেই ছড়ার আকারে পুরো পুরো সমস্ত অধ্যায়গুলোর নাম তারা মুখস্থ করে, এরকম কিন্তু হয়েছে। মানে স্টুডেন্টরা এই জায়গাতে নিজেদেরকে নিয়ে গেছে, তারা সমস্ত নামগুলোকে মনে রাখার জন্য নিজেদের মতো ছড়া বানিয়ে নিয়েছে। ঠিক আছে। কিন্তু আমি বলি, যদি ছড়া টড়া যদি নাও মনে রাখি, আমি তাও অন্তত প্রথম 5টা শেষ 5টা তো করার জায়গাতে নিজেকে নিয়ে যাব। এটাও অধিকাংশ জন সেই জায়গাটাতে নিয়ে যায় না। প্রথম 5টা অধ্যায়, শেষ 5টা অধ্যায়। নাটকের ক্ষেত্রেও প্রথম 5টা অঙ্ক, সেই প্রথম 5টা অঙ্ক ঠিক কোথায় কোথায় সেই ঘটনাগুলো ঘটছে, শেষ 5টা অংশ সেগুলো কোথায় কোথায় ঘটছে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখার দরকার রয়েছে। প্রথম 5টা অঙ্কের প্রথম 5টা ডায়ালগ সেগুলো কোথায় হচ্ছে, শেষ 5টা ডায়ালগ সেগুলো কে বলছে, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু মনে রাখার দরকার নেই। এইরকম ভাবে কিন্তু ওরা কিন্তু ক্রম সাজানোর প্রশ্ন বা একটা এই পরপর সাজাবার জায়গা, এগুলো কিন্তু ওরা দিতে পারে। আরো একটা উদাহরণ দিই, ধরা যাক, মানে কত ধরনের, এটা তো ক্রমের জ্ঞান, একটা অন্যরকম একটা উদাহরণ, কেন বিশেষ ঘটনা তোমাদেরকে মনে রাখতে হবে। বিষবৃক্ষ উপন্যাস পড়ছো, বিষবৃক্ষ উপন্যাস থেকে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে কুন্দনন্দিনী সে কত নম্বর অধ্যায়ে মারা গিয়েছে। ঠিক আছে। এইবারে তুমি কুন্দনন্দিনীর মৃত্যু টৃত্যু সব জানো, কিভাবে মারা গেছে সবকিছু তুমি জানো, তাকে কে বিষ এনে দিয়েছিল সবকিছু তুমি জানো, কিন্তু কুন্দনন্দিনী ঠিক কত অধ্যায়ে মারা গিয়েছিল তুমি জানো না। বা প্রশ্নটা এরকম দিয়েছে, সূর্যমুখী ঠিক কত নম্বর অধ্যায়ে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বা এই প্রশ্নটা দিয়েছে যে নগেন্দ্র এবং কুন্দনন্দিনীর বিবাহ কোন অধ্যায়ে হয়েছিল। ঠিক আছে। বা একদম গোড়াতে কুন্দনন্দিনী যখন প্রথমবার বিবাহ হচ্ছে, সেটা কত নম্বর অধ্যায়ে হয়েছিল। এই যে এইখানেই তোমাকে একটা চ্যাপ্টারের নাম থেকে, চ্যাপ্টারের নাম্বারিং থেকে তার সঙ্গে ঘটনাকে মনে রাখার একটা দরকার থাকে, কোন চ্যাপ্টারের কোন ঘটনা ঘটছে সেই রকম ভাবে একটা সাজিয়ে নেওয়ার দরকার পড়ে। এইগুলো যদি তুমি পরপর এই ঘটনাগুলো ক্রমটাকে মাথায় রাখো এবং তার সঙ্গে চ্যাপ্টারিং এর নাম্বারিংটাকে তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু এটা এক ধরনের পড়াশোনা, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আবার আরেক ধরনের পড়াশোনার কথা বলছি, ধরো যে কেউ পুতুল নাচের ইতিকথা পড়তে গেছে, পুতুল নাচের ইতিকথা পড়তে গেল,
পুতুল নাচের ইতিকথা সে পুরো টেক্সটটাকে পড়েছে, কিন্তু সে কোথাও গিয়ে পুতুল নাচের সংস্করণগত তথ্যগুলো দেখে, প্রথম সংস্করণ কবে, দ্বিতীয় সংস্করণ কবে, বা পুতুল নাচের অনুবাদ কি কি এখনো পর্যন্ত হয়েছে, সেই জায়গাগুলো সে দেখেন। একই জিনিস পথের পাঁচালীর ক্ষেত্রেও সত্য। পথের পাঁচালী পড়েছে কিন্তু আর সংস্করণগত তথ্য দেখেনি, বা পত্রিকা প্রকাশের তথ্য দেখেনি, হ্যাঁ, বা অনুবাদের তথ্য দেখেনি, বা পথের পাঁচালীতে বিভিন্ন রকম পাঠ সংশোধন কি কি হয়েছে সেই জায়গাগুলো সে দেখে। সেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে, অনুবাদ থেকে তো প্রশ্ন এসছে এর মধ্যে। তো এই জায়গাগুলোকে কিন্তু স্কিপ করলে হবে না। বা নবান্ন, নবান্নের দেখবে এরকম গোড়াতে, এরকম নাটকের ক্ষেত্রে তো এটা প্রচুর হয়, প্রথম অভিনয়, কে কে অভিনেতা সেখানে অভিনয় করছেন, কোন কোন মানে কোথায় কোন নাট্যমঞ্চে সেই অভিনয়টা হচ্ছে, সেইগুলো যেমন থাকে, তাদের পাশাপাশি প্রচুর সংস্করণগত তথ্যও থাকছে। নবান্ন থেকে যেরকম প্রশ্ন এসছে যে নবান্নের হিন্দি অনুবাদ কবে হচ্ছে, প্রথম হিন্দি অনুবাদ কবে হচ্ছে, নবান্নের প্রথম সংস্করণ কবে প্রকাশিত হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে। তো সেই কারণে এই জায়গাগুলোকেও কিন্তু স্কিপ করলে চলবে না। তো এগুলো স্কিপ করে গেলে মুশকিল হয়ে যাবে আর কি। বুঝতে পারলাম? আচ্ছা, আমি এবারে একটা জিনিস একটু, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, পম্পা হাত তুলে পম্পা কিছু বলো। হ্যাঁ, স্যার বলছি যে সংস্করণ মানে কত নাম এখনো পর্যন্ত কতগুলো সংস্করণ হয়েছে বা কোন কোন পত্রিকায় এই বিষয়ে আলোচিত হয়েছে, এগুলো আমি পড়তে গেলে জানবো কোথা থেকে, মানে আচ্ছা, কিভাবে আমি এইখানে, আচ্ছা এইখানটা একটু বলে দিই। হ্যাঁ, এটা খুবই ভ্যালিড প্রশ্ন, কারণ আমরা যে টেক্সট গুলো যেগুলো কিনি, সেই টেক্সটে ইউজুয়ালি মানে সংস্করণগত তথ্য যে সবসময় খুব পরিষ্কার করে থাকে এমনটা না, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু কঠিন কাজ, কিন্তু সেটা তোমাদেরকে করতে হবে, রচনাবলীগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? এমনি পথের পাঁচালী উপন্যাসের টেক্সট যেটা রয়েছে সেইখানটাতে সংস্করণগত তথ্য তোমরা দেখতে পাবে না, কিন্তু মিত্র ঘোষ সম্পাদিত যে বিভূতিভূষণ রচনাবলী, সেইখানটাতে একদম প্রথম খণ্ডটাতেই পথের পাঁচালী আছে। তো সেই প্রথম খণ্ডটা যদি তোমরা একটু দেখে নাও, সেইখানটাতে এই সংস্করণগত তথ্যগুলো তোমরা সবকিছু দেখতে পাবে, ঠিক আছে? তাই রচনাবলী দেখার অভ্যেস করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেক্ষেত্রে সেগুলো বাংলা একাডেমি বের করেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী। তো সেখানেও তোমরা পুতুল নাচের ইতিকথার যে রচনাবলীতে রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করো। এটা তোমাদের কাজে চলে আসবে। আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো সংস্করণগত তথ্য খুবই দেখতে হবে, সেই জন্য তোমাদের একটা সতর্ক করে দিচ্ছি, সবাই তোমরা বিশ্বভারতীর যে বই রয়েছে না, বিশ্বভারতীর যে রবীন্দ্র রচনাবলী রয়েছে, সেই রবীন্দ্র রচনাবলীর সংস্করণ তোমরা সবাই ব্যবহার করবে। দিলেই তোমরা বিশ্বভারতীর রচনাবলীর সংস্করণটা দেখলে সেখানে সমস্ত কিছু সংস্করণগত তথ্য তোমরা পেয়ে যাবে। অন্য কোনো কোথাও থেকে রবীন্দ্রনাথের কোনো বইপত্র পড়বে না, একটু টাকা পয়সা খরচ হোক, বিশ্বভারতীর সবগুলো বই তোমরা জোগাড় করার চেষ্টা করো। বুঝে গেল? আচ্ছা, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। এবারে আমি একটু তোমাদের গ্রুপে যে সেটের প্রশ্নটা পাঠিয়েছি, সেই সেটের প্রশ্নটা একটু তোমরা দেখো। আমি সেখানে একটু তোমাদেরকে মধ্যযুগ থেকে কি ধরনের প্রশ্ন আসছে সেই জায়গাগুলো তোমাদের একটু বলার চেষ্টা করি। প্রথম দিনই তোমরা একটু দেখে নাও মানে কিরকম প্রশ্ন আসতে পারে। সবাই খুলেছো পিডিএফটা? সবাই পিডিএফটা খুলেছো? খুললে একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু প্রথমে গোড়াতে বলে দিই, সাধারণত প্রশ্ন হচ্ছে দুই ধরনের হয়। এক হচ্ছে টেক্সচুয়াল প্রশ্ন, আর একটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন। ইনফরমেটিভ মানে জাস্ট একটা ইনফরমেশন, একটা তথ্য। টেক্সট পড়ার সময় বিভিন্ন রকম তথ্য আমরা পাই, সেই তথ্যগুলোকে আমরা খাতায় নোট ডাউন করে নিতে পারি, সেখান থেকে প্রশ্ন। আগে যখন নেটের প্রশ্ন হতো, এই ধরনের ইনফরমেটিভ প্রশ্নই সবচেয়ে বেশি হতো, কারণ ফলে তখন খাতা বানাবার একটা খুব দরকার পড়তো। আমরা সেই কারণে যখন নেট পড়েছি, আমরা প্রচুর প্রচুর খাতা বানাতাম, জানো তো, মানে 5-7টা 8টা 10টা করে আমাদের খাতা হয়ে যেত বিভিন্ন জায়গায়, কারণ আমরা ধরে ধরে শুধু ইনফরমেশন গুলোকে খাতায় নোট ডাউন করার চেষ্টা করতাম, এবং প্রশ্ন মূলত ইনফরমেটিভ হতো। এবারে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ইনফরমেশনের প্রশ্নের পাশাপাশি প্রচুর সংলাপ তুলেও প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সটের ভেতর থেকে একটা লাইন তুলে দিচ্ছে, সেই লাইনটাকে তুমি যদি চিনতে পারো তাহলে তুমি উত্তর করতে পারবে। এর ফলে যেটা হতো, আগের লোকে যেটা হতো টেক্সট পড়তো না, টেক্সট না পড়েও কেবলমাত্র বিভিন্ন রকম যেগুলো সহায়ক বই রয়েছে বা তথাকথিত মানে বই রয়েছে বা নেট পড়ার বই রয়েছে বাজার চলতি, সেই বইগুলোকে তারা কিনতো এবং সেখানেই মোটের উপর একটা সব ইনফরমেশন গুলো তারা সেখান থেকে পেয়ে যেত, সেগুলোকে মুখস্থ করতে পরীক্ষা দিতে চলে গেলে হয়ে যেত।
এখন তো সেটা হবে না। সবাইকে টেক্সট পড়ার একটা অভ্যেস তৈরি করতে হবে এবং টেক্সটের ভেতর থেকে লাইন তুলে একটা প্রশ্ন দেওয়ার প্রবণতা অনেক বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখন মানে এমন জায়গা থেকে দাঁড়িয়েছে, ইনফরমেশন হয়তো 30% প্রশ্ন ইনফরমেশন দেখতে পাওয়া যায়, 70% প্রশ্নের ক্ষেত্রে আমরা কিন্তু একদম প্রপার টেক্সচুয়াল প্রশ্ন দেখতে পাচ্ছি, লাইন তুলে প্রশ্ন দেখতে পাচ্ছি। এবার আমি একটু বুঝিয়ে দিই যে কাকে ইনফরমেটিভ বলছি, কাকে লাইন তুলে প্রশ্নের কথা বলছি। এইখানটায় দেখো, আমরা 10 নম্বর প্রশ্নটা দেখো, এখানটাতে যেটা শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রশ্ন দিয়েছে, মালাধর বসু যে কারণে ভাগবত অনুবাদ করেছিলেন, এইটা একটা ইনফরমেটিভ প্রশ্ন। ঠিক আছে, কি কারণে করেছিলেন এটা আমরা একটু জাস্ট নোট ডাউন করে নিলে এটা আমরা পারবো। আবার যেমন ধরা যাক 11 নম্বর প্রশ্ন দেখো, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য রচনাকালে বাংলার শাসক কে ছিলেন, এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন। আচ্ছা, তারপরে 13 নম্বর প্রশ্নটা দেখো, এটা লাইন তুলে দিয়েছে বটে কিন্তু ইনফরমেটিভ। কাঁচুলি পাইলে এখন বেহুলা ঘরে যায়, বিজয়গুপ্তের মনসামঙ্গলে বেহুলার কাঁচুলি যিনি নির্মাণ করেন, কে নির্মাণ করেন, এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন। আরেকটা জিনিসও খেয়াল করো, 11, 12, 13 তিনটে পরপর মনসামঙ্গল থেকে প্রশ্ন দিয়েছে। অনেকে যেটা করে, মনসামঙ্গলের টেক্সটটা কঠিন বলে তারা এটাকে স্কিপ করে যায়, তারা এটাকে পড়তে চায় না। আর যদি না, তার দেখো কিরকম খেসারত তাকে দিতে হবে, যদি সেক্ষেত্রে 3টে প্রশ্নের উত্তর সেক্ষেত্রে না পারার মতো একটা জায়গাতে সে গিয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটাও দেখো একটা ইনফরমেটিভ প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলে ধনপতি ও খুল্লনাথ বিবাহে যিনি ঘটক ছিলেন। কিন্তু এই প্রশ্নটা ইনফরমেটিভ হলেও এর মধ্যে একটু মজা আছে, সেটা যেটা হচ্ছে এখানে অপশনের ভিতরে জনার্দন এবং দনাই দুখানা অপশনই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে আমরা টেক্সটটা পড়তে গেলে বুঝতে পারি এখানে জনার্দন এবং দনাই আসলে একই লোক, কিন্তু পার্টিকুলার বিয়ে দেওয়ার সময় দনাই লোকটার কথা উল্লেখ করা হয়েছিল। যেহেতু দনাইয়ের নামটা সেখানে উল্লেখ করা হয়েছে, তাই অপশনে এখানে দনাই হবে। কিন্তু কেউ মানে এটা যদি কেউ জনার্দনও করে ফেলে তাহলে কিন্তু তাকে সরাসরি ভুল বলা যাবে। ওরা ইচ্ছাকৃতভাবে প্রশ্নটাকে এইভাবে দিয়েছে দেখার জন্য টেক্সটটাকে কেউ ভালো করে খুঁটিয়ে পড়েছে কিনা। পড়লে এটা ফলে এটা ইনফরমেটিভ হলেও এটা বেসিক্যালি কোথাও গিয়ে একটা টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সট ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা 15 নম্বর প্রশ্নটা, নারিকেলের মানে ধনপতি বাণিজ্য পরিকল্পনায় নারিকেলের বদলে যা পাওয়ার আশা করেছিল, ইনফরমেটিভ। তো এগুলো গেছে ইনফরমেটিভ। আরো একটা উদাহরণ দিই, 19 নম্বর প্রশ্ন ধরা যাক, রায় রামানন্দ যে প্রেমকে সর্বসাধ্য সার বলেছিলেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের 8ম লীলা থেকে এই মানে মধ্যলীলার 8ম পরিচ্ছেদ থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কাকে সর্বসাধ্য সার বলেছিলেন জানলে তুমি করতে পারবে। আচ্ছা, তারপরে আবার যেমন ধরা যাক 24 নম্বর প্রশ্নটাতে চলে এসো। 24 নম্বর প্রশ্নে বলা আছে, দ্রোণের শিক্ষাদানে যুধিষ্ঠির যে বিদ্যায় শ্রেষ্ঠ হয়েছিলেন, এটাও একটা ইনফরমেটিভ প্রশ্ন। এগুলো ইনফরমেটিভ প্রশ্নের একটা ধাঁচা। এরকম এই প্রশ্নগুলো মোটের উপর সহজ হয়, একবার টেক্সটটাকে পড়ে মোটামুটি ইনফরমেশন নোট ডাউন করে নিলে এইগুলো প্রশ্নগুলো পারার ক্ষেত্রে খুব একটা সমস্যা, একবার জাস্ট টেক্সটটাকে চোখ বুলিয়ে চলে গেলেও এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পারা যাবে। হ্যাঁ, বা 31 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো, কেনারামের বাবার নাম, এটা ময়মনসিংহ গীতিকা থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছিল, কেনারামের বাবার নাম কি। এবারে মজা হয়েছে, ময়মনসিংহ গীতিকা থেকে ওরা যেটা করেছে, ওরা নেটের প্রশ্নের ক্ষেত্রে কেনারামের মায়ের নাম জিজ্ঞেস করেছে, আর সেটের প্রশ্নের ক্ষেত্রে কেনারামের বাবার নাম জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বেসিক ইনফরমেটিভ প্রশ্ন। এই জিনিসগুলো তোমার টেক্সটটা মানে একবার ময়মনসিংহ গীতিকা, সেখানে কেনারাম পালাটা, দস্যু কেনারামের পালাটা পড়া থাকলেই একদম প্রথম 3-4 লাইনের ভেতরেই মায়ের নাম এবং বাবার নাম সবটাই রয়েছে, প্রথম একদম গোড়াতে। এটা যে পড়বে সেই পারবে। ঠিক আছে, ময়মনসিংহ গীতিকাতে নেটের প্রশ্নের মধ্যে যেখানে কোন গ্রামের নাম বলা হয়েছে, ঠিক আছে, গ্রামের নাম জানলেই তুমি পারবে। এইগুলো হলো বেসিক ইনফরমেটিভ প্রশ্ন, এগুলো নিয়ে খুব চাপ নিতে হয় না, এগুলো পড়াশোনা থাকলে পারা যায়। চাপের জায়গা কোনটা, সেগুলো হচ্ছে লাইন তুলে যেখানে যেখানে প্রশ্ন আসছে। লাইন তুলে প্রশ্ন দেখো, তোমরা একদম চলে যাও 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কাহারে ঘিনি মিলি আচ্ছহ কিশ চর্যাগীতির এই পত্রীর রচয়িতাকে। ঠিক আছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। বা 7 নম্বর পথ দেখো, সেটাও চর্যাপদ থেকে, ভব নির্মাহে পরহ মাদলা, এখানে পরহ শব্দের অর্থ কি, এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। এবারে এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করব, তোমাদের মধ্যে এই প্রশ্নটা থাকবে যে এইরকম লাইন দেখে চিনবো কি করে, বা এইরকম শব্দার্থ জিজ্ঞেস করেছে সেগুলো পারবো কি করে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে এই প্রশ্নগুলো পারারও একটা ট্যাকটিক্স রয়েছে। প্রথম কথা, এই যেখানে যেখানে এরকম লাইন তুলে দেয়, একটা তো হয় এই লাইনটা যেটা মনে রাখার কথা, এই কাহেরে ঘিনি মিলে আচ্ছ কিশো, এই যে লাইনটা, এটা কিন্তু একটা কোনো পদের প্রথম লাইন না,
অনেকে যেটা করে পদের প্রথম লাইনগুলো একটা তালিকা করে নেয় যে কার কোনটা, এবং সেই প্রথম লাইনটাকে তারা দিয়ে মনে রাখার চেষ্টা করে। কিন্তু এটা তো পদের প্রথম লাইন না, এটা মাঝখান থেকে একটা পদের মাঝখান থেকে লাইন তুলে দিয়েছে। তাহলে এই লাইনটাকে তুমি চিনবে কি করে? চেনার ক্ষেত্রে যেটা বলার কথা, চর্যাপদে এরকম 10 থেকে 15 খানা এমন পদ রয়েছে, 15টা পদই বলবো, সেই 15টা পদ খুব গুরুত্বপূর্ণ। সেই 15টা পদের যে কোনো জায়গা থেকে লাইন তুলে ওরা প্রশ্ন দিতে পারে, এবং ওই 15খানা পদ ভালো করে পড়ার দরকার রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এই ধরনের পদগুলো, 19 নম্বর, 33 নম্বর, 28 নম্বর, এরকম বেশ কিছু পদ রয়েছে যে বা 39 নম্বর, 43 নম্বর, এই বেশ কিছু পদ রয়েছে যে পদগুলোকে তোমাদের ভালো করে আয়ত্ত করার দরকার আছে। এই 15টা পদ ভালো করে পড়তে হবে, ভালো করে সেগুলোকে প্রত্যেকটা লাইনের অর্থ মানে বুঝে সেগুলোকে মনে রাখতে হবে, দিলেই এই সমস্ত প্রশ্নের উত্তর করা যাবে। নেটেও এবার যেটা হয়েছে, একটা পদ মানে পদ তুলে দিয়ে এবং সেখানকার লাইন তুলে দিয়ে সেখানে তত্ত্বের কথাটা জিজ্ঞেস করা হয়েছে, যে সেখানটায় কি ধরনের তত্ত্ব জ্ঞান ব্যবহার করা হয়েছে। এটাও তোমরা তখনই তো পারবে যখন তোমরা পদটা ভালো করে পড়েছো। এবার এই পদের বা 7 নম্বর প্রশ্নটা যেটা বললাম, ভব নির্বাহে পড়হ মাদলা, পড়হ শব্দটার অর্থ জিজ্ঞেস করেছে, পড়হ শব্দটার অর্থ জিজ্ঞেস করেছে। এবার এইটা তুমি পারবে কি করে? এটা তুমি তখনই জানবে না যখন তোমার ওই পথটাকে ভালো করে পড়া থাকবে এবং প্রত্যেকটা শব্দার্থ তুমি জানবে। এবার এই শব্দার্থ জানার ক্ষেত্রে তোমাদের এখানে আমি একটা বইয়ের তালিকা তোমাদের দিয়ে দেবো, কোন বই কোন টেক্সট পড়ার জন্য ব্যবহার করবে। চর্যাপদ পড়ার ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে নির্মল কুমার দাসের যে বইটা রয়েছে, সেই বইটাকে তোমরা ব্যবহার করবে। তত্ত্ব বা ইত্যাদি অন্যান্য বাইরের ইনফরমেশন জানার জন্য তোমরা জাহ্নবী কুমার চক্রবর্তীর বই ব্যবহার করতে পারো, কিন্তু টেক্সচুয়াল পড়াশোনা করার জন্য, একদম লাইন ধরে ধরে অর্থ বুঝে পড়ার জন্য তোমরা নির্মল কুমার দাসের বইটাকে চর্যাপদের ক্ষেত্রে ব্যবহার করবে। নির্মল কুমার দাসের বইটা পড়লে তুমি 6 পারো বা 7 পারো বা তত্ত্ব কথা বলো, যাই বলো, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবারে 8 নম্বর প্রশ্নটা তোমাদের একটু দেখাই। 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ সবাই, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এই প্রশ্নটা করা হয়েছে। দেখিল প্রথম নিশি স্বপ্ন শুনত বসি, প্রথম রাত্রে রাধা কি স্বপ্ন দেখেছিলেন? এবার কি স্বপ্ন দেখেছিলেন দিয়ে 4টে অপশন রয়েছে এবং তার মধ্যে থেকে যেটা হওয়ার থাকে। এবারে এই প্রশ্নটা কিন্তু মজা আছে। কেন মজা আছে? যারা শ্রীকৃষ্ণ কীর্তন টেক্সট পড়েছো তারাই জানবে যে চর্যাপদ থেকে প্রশ্ন করা যায়, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যাই হোক প্রশ্নের উত্তর করাটা একটু কঠিন। যাই হোক, যেটা বলছিলাম যে এই প্রশ্নটার ক্ষেত্রে এই প্রশ্নটা করার একটা কারণ আছে। কারণটা এইটা, শ্রীকৃষ্ণ কীর্তনের যে যে কয়েকটা পালা আমাদেরকে পড়তে হয়, জন্মখণ্ড হতে পারে, তারপরে তাম্বুল খণ্ড হতে পারে, এবং শেষে গিয়ে বংশীখণ্ড এবং রাধা বিরহ। ঠিক আছে? এই যে আলাদা আলাদা 4টে আমাদের খণ্ড রয়েছে, এই 4টে খণ্ডের মধ্যে বেশ কয়েকবার এইরকম স্বপ্ন দেখার প্রসঙ্গ হয়েছে। ঠিক আছে? এর মধ্যে কৃষ্ণ একবার স্বপ্ন দেখেছেন একদম গোড়াতে, সেটা তাম্বুল খণ্ডের ভেতরে তার স্বপ্ন দেখাটা ছিল, এবং প্রত্যেকবার স্বপ্ন দেখার ক্ষেত্রে যেটা হয় না, 4টে প্রহরের বিবরণ লাগে। প্রথম প্রহরে এইটা দেখলাম, দ্বিতীয় প্রহরে এইটা, তৃতীয় প্রহরে এইটা, চতুর্থ প্রহরে এইটা। ঠিক আছে? তো একদম গোড়াতে কৃষ্ণের একবার দেখার বিষয় রয়েছে, এবং তারপর থেকে বাকিগুলো বংশীখণ্ড থেকে এবং রাধা বিরহ হয়ে সেইখানটাতে বাকি সবকটাই রাধা দেখেছেন। এরকম 5-6টা এরকম ইনস্ট্যান্স রয়েছে যেখানটায় রাধা স্বপ্ন দেখছেন। তো ফলে এই যে যেখানে যেখানে স্বপ্ন দেখার রেফারেন্স গুলো ছিল, সেই পথগুলোকে যদি আমরা আলাদা করে নিতে পারতাম, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা পেরে যেতাম। ঠিক আছে? এবং এই যে জায়গাটা, এই জায়গাটা, এই প্রশ্নটা ওরা যেখান থেকে করছে আমরা বুঝে নিতে পারতাম যে এটা বংশীখণ্ডে, সেইখানটাতে রাধার বিরহের প্রশ্নটা থেকে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই যে বিষয়টা, এই যে একটা আলাদা একটা প্যাটার্ন আছে যেখানে যেখানে স্বপ্ন দেখার জায়গা, সেটা একটা প্যাটার্নের অন্তর্ভুক্ত। এইটার প্রশ্নটাকে আমি ফলো করলাম বলে এই প্যাটার্নটাকে আমি বুঝতে পারলাম যে এরকম প্রশ্ন হতে পারে, বা এইরকম জায়গা থেকে লাইন তুলে ওরা প্রশ্ন দিতে পারে, সেটা আমরা পারার একটা জায়গা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখাই আর একটা মজার প্রশ্ন দেখাই। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা মজার, সেটা ইনফরমেটিভ কিন্তু মজার। কেন বলি ইনফরমেটিভ? কিন্তু সেটা টেক্সচুয়াল প্রশ্ন। কিভাবে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার যে পরিচ্ছেদে মানে চৈতন্যদেব রূপ সনাতনের নামকরণ করেছিলেন, সেটা কি? এবারে এইখানটা যে সমস্ত অপশন গুলো দেওয়া আছে, যে একটু মানে মধ্যলীলার অংশটা পড়েছে, তোমাদের মধ্যে কারোর চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা পড়ার অভিজ্ঞতা আছে? যে কেউ একটু রেসপন্স করো।
হ্যাঁ স্যার, পড়েছিলাম আমাদের কলেজের মানে পড়াসূত্রে পড়েছিলাম স্যার সেম। পুরোটাই পড়েছিলে না কেবলমাত্র? না না স্যার, কিছুটা পড়েছিলাম, মানে দুটো অধ্যায় পড়েছি। হ্যাঁ, ছয় আমাদের এবং ছিল মধ্যলীলাটাই শুধু। হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় 6 এবং 8 নম্বর যেটা, সেটাই হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার্বভৌমের সঙ্গে আলোচনাটা এবং পরবর্তীকালে রায় রামানন্দের সঙ্গে যে আলোচনার পর্বটা, এইটা পড়ানো হয়ে গেছে। যাই হোক, যারা এমনি টেক্সটটাকে পড়েছে তারা না এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে আটকে যাবে। তার কারণ হচ্ছে পঞ্চম পরিচ্ছেদে কোথাও রূপ সনাতনের কথা নেই। অষ্টম পরিচ্ছেদ সেটা তো রায় রামানন্দের সঙ্গে গল্প, ঠিক আছে। নবম পরিচ্ছেদ, সেই নবম পরিচ্ছেদে সেইখানটাতে চৈতন্যের দক্ষিণ ভারতে যাত্রা, মানে রায় রামানন্দের সঙ্গে দেখা করার পরে চৈতন্য আবার দক্ষিণ ভারতের অন্যান্য জায়গাগুলোতে যাচ্ছেন। তাহলে রূপ সনাতনের সঙ্গে চৈতন্যের দেখা হবে কোথায়? এই অপশনগুলোর মধ্যে থেকে হঠাৎ করে দেখলে হাতে পড়ে থাকে প্রথম পরিচ্ছেদ, এবং স্টুডেন্ট না কিছুতেই সেই প্রথম পরিচ্ছেদটা সে করতে চায় না, সেই পঞ্চম অষ্টম এবং নবমের মধ্যে থেকে অপশন খুঁজতে থাকে যে কোথা থেকে রূপ সনাতনের সঙ্গে দেখা হয়েছিল। বিষয় যেটা এখানে অপশনটা, এটা প্রথম পরিচ্ছেদের উত্তরটাই হবে। কেন প্রথম পরিচ্ছেদ? আসলে রূপ সনাতনের সঙ্গে চৈতন্যের আরো পরে দেখা হবে। চৈতন্য যখন গৌড় হয়ে মানে একটা উত্তর ভারত যাওয়ার কথা ভাববেন, তো সেই সময় প্রথমবার সেই যে গৌড় যাত্রা, সেই সময় দক্ষিণ ভারত থেকে ফিরে এসে গৌড়ের দিকে যখন যাত্রা করবেন, তো সেই সময় রূপ সনাতনের সঙ্গে চৈতন্যের দেখা হয়েছিল। অর্থাৎ সেটা নবমেরও অনেক পরেকার পরিচ্ছেদে সেটা রূপ সনাতনের সঙ্গে, এবং আরো শেষে গিয়ে একদম যখন মানে চৈতন্য চরিতামৃত শেষ হয়ে যাবে, সেইখানটা শেষে গিয়ে আমরা দেখবো সনাতনকে একটা চৈতন্য দীর্ঘ একটা উপদেশ দিচ্ছেন আর কি, সেই উপদেশ দেওয়ার জায়গা একটা থাকবে, সেটা থাকবে। কিন্তু এই প্রথম দিকের এই পরিচ্ছেদগুলোর মধ্যে কিন্তু রূপ সনাতন কোথাও ছিলেন না। কিন্তু অপশনটা তারপরেও প্রথম পরিচ্ছেদ কেন হবে কেউ বলতে পারবে? এটা একটু কমন সেন্স ব্যবহার করলে তোমরা কিন্তু বলে ফেলতে পারবে যে এখানে উত্তরটা কেন প্রথম পরিচ্ছেদ হবে। কেউ বলো দেখি, একটু ভেবে উত্তর দাও দেখি। যে কেউ? যে কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি কেন প্রথম পরিচ্ছেদ হবে। তার কারণ হচ্ছে, স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার, এখানে নামকরণ করার কথা বলছেন, মানে এখানে নামকরণ করার প্রসঙ্গ রয়েছে, তাহলে তো নামকরণ তো মানে ছোটবেলাতে হয় নাকি? না না না, এরকম ওই কি? সেন্সে নয়, ওই সেন্সে নয়। রূপ সনাতনের নামকরণটা পরবর্তীকালে ওই পরিচ্ছেদেও রয়েছে, যেখানটায় আমরা গৌড় যাত্রা বা ইত্যাদির কথা ছিল সেখানটায়ও রয়েছে, কিন্তু ওই ব্যাপারটা না। এখানে যেটা হয়েছে, আমি বলে দিই প্রথম পরিচ্ছেদ কেন। প্রথম পরিচ্ছেদ হচ্ছে মধ্যযুগের টেক্সটের ক্ষেত্রে প্রথম পরিচ্ছেদ হলো সেই অংশ, যে কোনো মধ্যযুগের টেক্সটের ক্ষেত্রে সচরাচর, যেখানটায় সূত্রাকারে পুরো ঘটনা বলা থাকে। মানে মধ্যলীলায় যত যত ঘটনা ঘটবে পরবর্তীকালে, তার সব কথাটাই প্রথম পরিচ্ছেদে সূত্রাকারে বলা থাকে। তোমাদের মনে পড়ছে মধ্যলীলায় যখন প্রথম পরিচ্ছেদটা তোমরা পড়বে, তখন দেখবে সেই প্রথম পরিচ্ছেদটায় পুরো পুরো কাহিনীটা বলা আছে, মধ্যলীলায় যা যা ঘটবে সবকিছু বলা আছে। এবং সেই কারণে ওই প্রথম পরিচ্ছেদের মধ্যে ওইখানটায় সূত্রাকারে যেহেতু পুরোটাই বলা আছে, ওইখানটায় রূপ সনাতনের নামকরণের জায়গাটাও বলা আছে, জাস্ট একটু উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। পরে তো ওটাকে বিস্তৃত আকারে বলা হবেই, কিন্তু ওই গোড়াতে একটু উল্লেখ আছে বলে এই কারণে এই প্রথম পরিচ্ছেদ এটা। তাহলে দেখো একটা প্রশ্ন করার ক্ষেত্রে কতখানি বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে, যিনি প্রশ্ন করছেন তিনি কতটা ভেবে প্রশ্ন করছেন। তাহলে তোমাকে পড়াশোনা করার ক্ষেত্রে এই ধরনের বুদ্ধিমত্তার জায়গাগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছি? যাক, এরপরে দেখো 20 নম্বর যে প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বৈষ্ণব পদ তুলে প্রশ্ন দেওয়া হয়েছে এবং লাইন তুলে চাহ মুখ তুলে চাই, চাহ মুখ তুলে নয়নে নয়ন নাচে হিয়ারো পুতলি, এই যে প্রশ্ন করা হয়েছে, এটাও তুমি পদগুলো সম্পর্কে ভালো করে জানলে তাহলে তুমি এগুলো করতে পারবে। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, এটাও কৃত্তিবাসের রামায়ণ থেকে প্রশ্ন করা হয়েছে, দুটো লাইন তুলে দেওয়া হয়েছে এবং দুটো লাইন তুলে দেওয়া বলা হয়েছে কোন মহিলা সম্পর্কে, কোন রমণী সম্পর্কে এই মন্তব্য করা হচ্ছে। ভালেতে অলকা দিল নাকেতে ভেসর, বিদ্যুৎ বরণী বামা রূপেরও আকর। একদম মানে কৃত্তিবাসের রামায়ণের একদম গোড়াতে শুরুতে সেই জায়গাতে 3-4 পাতার মধ্যে এই জায়গায় বিবরণটা দেওয়া রয়েছে। বিবরণটা তুলে দিয়েছে দুটো লাইন এবং বলেছে কার সম্পর্কে বলা আছে। এটা টেক্সট ভালো করে না পড়লে এসব প্রশ্নের উত্তর করাটা কঠিন। একই জিনিস 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সত্য। এখানে এ থেকে মহাভারত থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে,
মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে সে তোমার বংশ হইবে উদ্ধার। কপিল মুনি যাকে এই কথা বলছে, ঠিক আছে। এটাও এক্ষেত্রে তুমি যদি ওই টেক্সটটাকে ভালো করে পড়ে থাকে তাহলে পাবে। এখানে সতর্ক করে দিচ্ছে, এইখানটাতে এই যে ঘটনাটা, মানে এই যে বংশ উদ্ধারের যে বিষয়টা, এই বিষয়টা মহাভারতে যেরকম ব্যাপারটা বিবরণ দেওয়া আছে, সেই রকম একই বিবরণ আমরা চণ্ডীমঙ্গলের কাহিনীর মধ্যে সেখানটাতেও শ্রীমন্তর যখন মানে এতে যাচ্ছে, মানে বাণিজ্য করতে যাচ্ছে, সেই যাতায়াতের পথে এই বিবরণটা দেওয়া আছে, ঠিক আছে। ফলে কোনটা চণ্ডীমঙ্গলের বিবরণ এবং কোনটা মহাভারতের বিবরণ, সেইটাকে আলাদা করে চেনার বা জানার দরকার আছে। বুঝতে পারছি? তাহলে এইগুলো, এই যে প্রেফারেন্স গুলো কোন বইতে কিভাবে আছে, সেগুলো কিন্তু আলাদা করতে হবে। আচ্ছা, এরপরে আবার যেমন ধরো 26 এবং 27 নম্বর দুটোই লোরচন্দ্রানী থেকে দেওয়া হয়েছে প্রশ্ন। দুটো প্রশ্ন সহজ প্রশ্ন, ঠিক আছে। কিন্তু যদি তুমি টেক্সট না পড়ে থাকো, এই লাইনগুলো যদি না চিনতে পারো, তাহলে কিন্তু উত্তর তুমি করতে পারবে না। তোমার বিশিখাতে গরল সন্ধান তাতে যেন বিষ বেড়ায় শরীরে, এমন এমন অবস্থা কার হয়েছে, কার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা তুমি তখনই পারবে যদি তোমার টেক্সট পড়া থাকে, না হলে তো পারার কথা না, ঠিক আছে। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও একই জিনিস, সেখানটায় দুটো লাইন তুলে বলা হয়েছে কার প্রতি কার উক্তি, এই যে সংলাপ, এই যে উক্তির জায়গা। এবার কথা হচ্ছে এই যে বিশেষ বিশেষ এই যে উক্তিগুলো না, এগুলো প্রত্যেকটা উক্তি খুব গুরুত্বপূর্ণ উক্তি। আমরা যখন টেক্সট পড়তে যাব, তখন এই জায়গাগুলো আমাদের মার্কিং করতে হবে, এই জায়গাগুলো আমাদের দাগাতে হবে। আমরা পড়ানোর সময় হোক এই জায়গাগুলো তোমাদেরকে বলে দেবো যে এই জিনিসগুলোকে স্কিপ করে গেলে হবে না, এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে দেখে রাখতে হবে, ঠিক আছে। তো ফলে এই লাইনকে যত বেশি টেক্সট পড়বে তত বেশি লাইন চিনতে পারবে, এবং লাইন চিনতে পারলে তবে গিয়ে তোমরা উত্তরগুলো করতে পারবে। বুঝা গেল? তো বা এইখানটাতে শেষেও 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও দেখো, এটাও আসমানের তারার মধ্যে পূর্ণমাসির চাঁদ যার সম্পর্কে বলা হচ্ছে। এটা খুবই সহজ প্রশ্ন, মহুয়াপালা থেকে দেওয়া হচ্ছে প্রশ্নটা, মানে জাস্ট টেক্সটটাকে পড়লে এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি যেটা বোঝাবার চেষ্টা করলাম, তাহলে এখন ইনফরমেটিভ প্রশ্ন যেমন প্রচুর থাকছে, এরকম লাইন তুলে প্রচুর প্রশ্ন থাকছে। এবার লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি টেক্সট ভালো করে না পড়ো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে পারো। তাই আমরা যেরকম ভাবে টেক্সটগুলোকে পড়াবার চেষ্টা করব, তোমরা সেইগুলো একটু অনুগত ভাবে আমাদের কথাটা শুনে বাধ্যভাবে সেগুলোকে পড়ার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব সমস্ত টেক্সটই প্রায় ধরে ধরে পড়াবার, যদি তবু হয়তো দু একটা টেক্সটের ক্ষেত্রে আমাদের বাধ্যত আমাদের যে সময়সীমা, সেখানে হয়তো আমাদের একটু এদিক ওদিক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে এক্সটেন্সিভ নোট দেওয়ার চেষ্টা করবো, তাতে যাতে পুরোটা কভার হয় সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। বেশ, এবার তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারো। আমার যেটুকু প্রশ্ন দেখাবার ছিল, আরো আমি বেশি একটু দেখাবো বলে রেডি করে রেখেছিলাম, সেই স্লাইড গুলো দেখি পরের ক্লাসে আমাদের যদি বলার থাকে সেখানে আমরা প্রথম দিনে একটু বলবো। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে একটু করে নিতে পারো। স্যার, বলো। বলছিলাম প্রশ্নগুলো অনেক সময় দেখি আমরা সব পাই না প্রশ্নগুলো ঠিকভাবে। এই প্রশ্নগুলো যদি গ্রুপে দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয় আর কি। অনেক সময় পুরোনো প্রশ্নগুলো পুরোনো প্রশ্নগুলো সব গ্রুপে দিয়ে দেবো। সার্চ করি তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে না, অনেক ক্ষেত্রে ভুলভাল প্রশ্ন চলে আসে অনেক রকম। না না না, এইটা না, বাংলা প্রশ্ন ভাবে পাওয়াও যায় না। তো সেই পুরোনো প্রশ্নগুলো আমি রামকৃষ্ণদাকে বলে সেটা গ্রুপে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এখনো পর্যন্ত নেটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, নেটের ক্ষেত্রে 4টে পরীক্ষা হয়েছে, সেটের ক্ষেত্রে 2টো পরীক্ষা হয়েছে। সেই 6খানা প্রশ্নের সবকটাই তোমাদের কাছে থাকার দরকার আছে। সেই 6টা প্রশ্ন গ্রুপে দিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা আমি করে দেবো। বলছি 29 নম্বর এখানে ওই যে ওইগুলো কি সব ঠিক করাই আছে, যেগুলো সব দেওয়া আছে দাগমার? না, সবকিছু ঠিক করা নেই। আমি সেটাই দেখছিলাম, কারণ 29 নম্বরে যে অপশন দিয়েছে ওটা ভুল করেছে। হ্যাঁ, ওটা কোন অপশনটা হবে বলো তো? ওটা বিয়েটা হবে, যশোদা নাচাত গোমা বলে নীলমণি। একদম। বলে ওর উত্তরে তোমরা যেও না, ঠিক আছে, ওর উত্তর ওখানে ভুল করা আছে। আমি যার কাছ থেকে পেয়েছি এগুলো তার করা আছে। আচ্ছা, বলো আর কারো কোনো প্রশ্ন আছে জানার? কারো কিছু জিজ্ঞাসা আছে নেটের বিষয়ে, মানে নেট পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, এগোতে পারছো না বা কিছু? নইলে আমরা এবার তাহলে সমাপ্ত করতে পারি, আজকের এই আলোচনাটাকে আমরা একটু সমাপ্ত করতে পারি। আচ্ছা, আমি একটা জিনিস করব, তোমাদের নেটের বইপত্রের একটা তালিকা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে।
বিভিন্ন ইউনিট ধরে কি কি বইপত্র পড়ার দরকার রয়েছে সেইগুলো একটু জানার দরকার আছে। মানে মধ্যযুগের ক্ষেত্রে কোন কোন টেক্সট তোমরা কিনবে, বা আমরা যখন লিঙ্গুইস্টিক্স এর ইউনিটের কথা বলছি তখন সেক্ষেত্রে কোন কোন বইপত্র কিনতে হবে, ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে কি কি বইপত্র কিনতে হবে সেই বিষয়টা আমি মুখে মুখে একটু তোমাদেরকে তাও বলে দিই। যেমন ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে গোড়ার দিকে যখন প্রশ্ন আসতো, অনেক বেশি প্রশ্ন আসতো মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে। ঠিক আছে, হ্যাঁ আলম সরকার তুমি হাত তুলেছো, বলো। হ্যাঁ, বলছিলাম ওই ভাষার ক্ষেত্রে যেগুলো আসে আর কি, ওই যে শব্দগুলো দিয়ে দেয় না, এটা কোন কোন শব্দ আর কি, তালিকা। হুম। ওই শব্দগুলো কোনটা পর্তুগিজ শব্দ, কোনটা এই শব্দ অস্ট্রিক শব্দ থেকে এসছে, হুম। ওই শব্দগুলো তো প্রচুর তালিকা, ওগুলো মনে রাখার তো কোনো একটা উপায় পাচ্ছি না ওগুলো। না, মনে রাখার ওরকম কোনো শর্টকাট নেই এখানে। কিছু কিছু শর্টকাট পর্তুগিজ শব্দ ইত্যাদি কিছু কিছু লাইন টাইন পাওয়া যায়, ওইটা আরো আরমানি শব্দ, ওগুলো যেমন কতগুলো দিয়ে দেয় তালিকা আমার বেশিরভাগ ক্ষেত্রে। সমস্যাটা কিন্তু পর্তুগিজ বা আর্মানি বা ইতালীয় এইগুলোর ক্ষেত্রে খুব একটা হয় না। তার কারণ এগুলো খুব বেশি সংখ্যক শব্দ নেই কিন্তু। ঠিক আছে, হালদি সব মিলে 20-25টা 30টা হবে এবং সেগুলো এতটাই ইউনিক আমরা মনে রেখে ফেলতে পারি। মূল সমস্যার জায়গাটা আমাদের 2-3টে জায়গাতে আছে। প্রথম কথা, যেগুলো তথাকথিত তদ্ভব শব্দ বা অর্ধ তৎসম শব্দ সেখানে একটা বড় তালিকা আছে, এবং পরবর্তীকালে আরবি, ফার্সি, তুর্কি এবং কিছু কিছু শব্দ থাকে যেগুলো আরবি ফার্সির মিশ্রণ, এই ধরনের শব্দ। তো এইগুলোকে ভালো করে জানতে হবে। তো আমাকে একটা কথা বলো আলম, তুমি যখন এই শব্দ ভান্ডার পড়ার চেষ্টা করেছো, কোথা থেকে পড়েছো, কোন বই থেকে? এই সুকুমার সেন একটু ফলো করি, আচ্ছা, আর না, রামেশ্বর শাহ থেকে। কিন্তু সবগুলো তো পাওয়া যায় না, সব ওই বইগুলোতে সব তো নেই। হ্যাঁ, এর কারণ হচ্ছে তুমি আহ, যে বইটাকে একটু মানে পড়ার দরকার ছিল, মানে সেটা একটু তুমি এড়িয়ে গেছো। তার তোমার দোষ নেই কিছু। এটা অধিকাংশ স্টুডেন্টই এটা এড়িয়ে যায় কারণ সে ভাবতেই পারে না যে সেখানে এই সাহায্যটা সে পেতে পারে, কিন্তু সেটা করতে হবে। সেটা প্রসঙ্গে আমি আসছিলাম, বলছি। আমাদের ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হতো, গোড়াতে যে সমস্ত প্রশ্ন আসতো সেগুলো প্রাচীন, মধ্য এবং নব্য ভারতীয় আর্য ভাষা থেকে বেশি বেশি প্রশ্ন আসতো। পরের দিকে এলো মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে, আরো পরের দিকে এলো প্রাকৃত ভাষার জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন এলো। তো ফলে তখন সুকুমার সেন বা রামেশ্বর শ এগুলো ভালো করে পড়ার দরকার থাকতো, নইলে ওই জায়গার প্রশ্নের উত্তর করা যেত না। বিগত 2-3-4টে নেটে আমরা দেখতে পাচ্ছি বা সেটের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে ওরা সরে আসছে। সরে এসে কোথায় আসছে, তারা ধ্বনি পরিবর্তনের জায়গাতে সরে আসছে। ধ্বনি পরিবর্তন থেকে আসছে প্রচুর প্রশ্ন, এবং তার পাশাপাশি আলম যেটা বললো, প্রচুর প্রশ্ন শব্দ ভান্ডার থেকে আসছে। গতবারের নেটে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রশ্ন শব্দ ভান্ডার থেকে এসছে। শব্দ প্রশ্ন দিয়েছে, দিয়ে বলেছে এর মধ্যে কোনটা ইংরেজি শব্দ নয়, বা এর মধ্যে কোনটা পর্তুগিজ শব্দের উদাহরণ, ঠিক আছে, আরবি ফার্সি কোনটা, এইরকম ভাবে শব্দ ভান্ডার থেকে ওরা কিন্তু নিয়মিত প্রশ্ন দিচ্ছে। তো সেইগুলোর প্রশ্নের উত্তর কিভাবে করা যেতে পারে, তার জন্য যে বইটা পড়ার দরকার আছে সেটা আমাদের পরিচিত বই বামনদেব চক্রবর্তীর বইটা আমাদের পড়তে হবে, উচ্চতর বাংলা ব্যাকরণ, যেটা আমরা 9, 10, 11, 12 পড়ার ক্ষেত্রে মূলত 9-10 এর ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেই বইটা। তোমাদের কাছে কারোর কাছে বামনদেব চক্রবর্তী রয়েছে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে। হ্যাঁ আছে তো। বামনদেব চক্রবর্তীতে দেখবে শব্দ সম্ভার বলে একটা অংশ রয়েছে, একটা, সেই শব্দ সম্ভারের জায়গাটা আলম এরপরে তুমি ওটা খেয়াল করবে, এবং দেখবে আজ অব্দি নেটের যত প্রশ্ন এসছে সবই শব্দ সম্ভারের মধ্যে থেকে এসছে, ওর বাইরে থেকে যায়নি। ফলে রামেশ্বর শয়ে খুব বেশি শব্দ নেই, সুকুমার সেনেও খুব বেশি শব্দ নেই, কিন্তু বামনদেব চক্রবর্তীতে ঢালাও শব্দের তালিকা দেওয়া আছে, যত শব্দ তুমি পেতে পারো। ফলে ওইটা ফলো স্যার করে উচ্চতর কি বললেন নামটা? উচ্চতর বাংলা ব্যাকরণ, উচ্চতর বাংলা ব্যাকরণ। আমি তালিকাটা দিয়ে দেবো, তো সেখানে তোমরা মানে বইয়ে সেখানে দেখে নেবে। তো সেই জায়গাটা খেয়াল করলে দেখবে ওইখান থেকে সমস্ত শব্দ এখনো পর্যন্ত এসছে। ঠিক আছে, তো এই বইগুলো পড়ার দরকার আছে। ফলে কোন জায়গা থেকে কি টেক্সট পড়বে, যেমন বললাম চর্যাপদের ক্ষেত্রে আমি কি বললাম, যে টেক্সট মানে যখন পদ পড়বে তখন সেখানে নির্মল দাসের বই পড়বে, কিন্তু পদের বাইরে অন্যান্য যে সমস্ত তথ্য সেগুলো পড়ার জন্য চর্যাগীতির ভূমিকা মানে জাহ্নবী কুমার চক্রবর্তী পড়লেই হবে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য অনেক বই আছে, কিন্তু পড়তে হবে কেবলমাত্র অমিত্র সুদান ভট্টাচার্যের বইটা, তার বাইরে তোমাদের পড়ার দরকারই নেই। বৈষ্ণব পদাবলী বা শাক্ত পদাবলীর ক্ষেত্রে এখানে তোমরা চাইলে যদি প্রচুর পড়তে চাও তাহলে হরকৃষ্ণ মুখোপাধ্যায়ের বই বৈষ্ণব পদাবলীতে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। দরকার নেই এত পড়ার মতো সময় বা এতটা এফোর্ট তোমাদের দেওয়ারও দরকার নেই। তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের চয়ন ব্যবহার করবে, তার সঙ্গে দেবনাথ বন্দ্যোপাধ্যায়ের বই বা খানিকটা একটু সত্যগিরির বই রত্নাবলী থেকে যেটা বেরিয়েছে সেগুলো একটু দেখে নিলে পদের তালিকা বানিয়ে দেওয়া হবে, আমরা দিয়ে দেবো, সেই পদগুলোকে সেভাবে দেখলেই হয়ে যাবে। অন্তত যে প্রশ্ন এখনো পর্যন্ত নেট সেটে আসছে সেগুলো পেরে যাবে। এরপরে যেমন ধরো যাক বিজয় গুপ্তের মনসামঙ্গল,
মঙ্গল, সেটা কি পড়বে? বিজয়গুপ্তের মনসা মঙ্গল পড়ার ক্ষেত্রে একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা সংস্করণ রয়েছে, অচিন্ত্য বিশ্বাস সম্পাদিত বইয়ের আরেকটা সংস্করণ রয়েছে, কোনটা করবে? ওরা প্রশ্ন দেওয়া করার ক্ষেত্রে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়কে এখনো ফলো করছে, কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বইটার অনেক কিছু গোলমাল আছে, কিছু পড়ে অনেক ক্ষেত্রে সেটাকে ধরার ক্ষেত্রে সমস্যা হয়। তাই অচিন্ত্য বিশ্বাসের বইটাই আমরা পড়ার ক্ষেত্রে বলবো, যেটা মনসা মঙ্গলটা সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে বোঝা যেতে পারে। এবার মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, সেটা কোত্থেকে পড়বে? মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল তোমরা পড়বে সুকুমার সেন সম্পাদিত যে বইটা সাহিত্য একাডেমি, সেই বইটাই তোমরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? শিবায়ন রয়েছে, শিবায়ন কোত্থেকে পড়বে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের বই পড়বে, যোগীলাল হালদার সম্পাদিত যে বই। এই সবকিছুর তালিকা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আরেকটা উদাহরণ দিই, চৈতন্য ভাগবত, সেখানে কি বই পড়ো তোমরা? অনেক বই আছে বাজারে, সব বই পড়লে হবে না। সাহিত্য একাডেমি যেটা সুকুমার সেন সম্পাদিত বই আছে সেটা পড়বে। চৈতন্য চরিতামৃত, সেখানেও প্রচুর বইপত্র রয়েছে, কিন্তু আমি পার্সোনালি একটা বই প্রেফার করবো যেটা তোমাদের পড়ে বুঝতে সুবিধা হবে। সেইটার জন্য এখানেও হরে কৃষ্ণ মুখোপাধ্যায়ের বই ছিল, সে বইও তোমরা দেখতে পারো, কিন্তু আমি পার্সোনালি বলবো গীতা প্রেসের যেটা চৈতন্য চরিতামৃত আছে, তোমরা হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে তোমরা যদি আসো কখনো, গীতা প্রেসের বই খুব কম দামি বইটা, 100-150 টাকার মধ্যেই সেই বইটা পাওয়া যায়, কিন্তু ওই বইটাই তোমরা ব্যবহার করবে এই কারণে, চৈতন্য চরিতামৃতের অত্যন্ত জটিল বই, প্রচুর তত্ত্ব কথা রয়েছে, প্রচুর সমস্যা আছে চৈতন্য চরিতামৃতের ভিতর, সেইটা একমাত্র গীতা প্রেসের বইতেই বুঝিয়ে বুঝিয়ে বলা আছে, তাই ওই বইটা তোমাদেরকে একটু ব্যবহার করতে হবে, ঠিক আছে? কৃত্তিবাসের রামায়ণের ক্ষেত্রে হরে কৃষ্ণ মুখোপাধ্যায়ের সম্পাদিত বই সাহিত্য সংসদের ব্যবহার করবে, বা কাশিরাম দাসের মহাভারতের ক্ষেত্রে দেবনাথ মুখোপাধ্যায়ের সম্পাদিত বইপত্র তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আবার যেমন ধরো যে ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে কি করবে? ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে প্রবোধ সেনের নূতন ছন্দ পরিক্রমা, সে বই ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেকবারই ওই বই থেকে দুটো করে প্রশ্ন দেয়, প্রবোধ সেনের মতামতকে তুলে ধরে ওই বই থেকে দুখানা তোমরা নেটের প্রশ্ন পাবে, তাই ওই বইটা কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলাটা আশু দরকার আছে। অলঙ্কারের বইয়ের ক্ষেত্রে কি করবে? সেখানটায় শ্যামাপদ চক্রবর্তীর বই তোমরা পড়বে, ওইটা হচ্ছে অলঙ্কারের বাইবেল, ওই বই পড়া হয়ে গেল, ভালো করে বুঝে মলাট থেকে মলাট পর্যন্ত পড়ার চেষ্টা করবে, এবং তার পাশাপাশি তোমরা যদি একটু যেটা ওই অলঙ্কারের ক্ষেত্রে যেটা বাংলা অলঙ্কার জীবেন্দ্র সিংহ রায়ের যে বই রয়েছে, সেইটাকে একটু জুড়ে নিতে পারলে হয়ে যাবে। তার বাইরে খুব বেশি পড়ার দরকার নেই, কিন্তু অত 4-5টা-10টা বই পড়বে না, 1-2 বই পড়বে, যেটা থেকে তোমার কাজ হবে সেই সেই অংশটাই তোমাদের আয়ত্ত করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার যেমন অপূর্ব কুলের ছন্দের বইটা আমরা বলি, তার কারণ হচ্ছে ওই বইটা থেকে বাংলা ছন্দ চর্চার একটা সুদীর্ঘ ইতিহাস সেখানটায় জেনে নেওয়া যায়, কারা কারা কোন সময় ছন্দ নিয়ে কি কি কথাবার্তা বলেছেন, হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমাদের জানার দরকার পড়ে। ওই ধারাবাহিক ইতিহাসটা জানার জন্য অপূর্ব কুলের বই আমাদের পড়তে হবে। আবার যখন তোমরা ইউনিট 10 পড়তে আসবে, তো সেই ইউনিট 10-এর ক্ষেত্রে তোমাদের যেমন ভারতীয় অলঙ্কার শাস্ত্র পড়তে গেলে দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বইটার কথাই এখন আমরা বলি, কাব্যতত্ত্ব বিচার, ওই একটা বই থেকে মোটের উপর এখনো পর্যন্ত প্রশ্নপত্র আসছে, তো দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বইটা কিনবে, খুব সহজ বই, ভালো বই, ওই বইটা কিনে ভালো করে পড়ার চেষ্টা করবে। এর পাশাপাশি তোমাদের জীবেন্দ্র মানে সহজ কিছু জিনিস বোঝার জন্য কাব্যতত্ত্ব জীবেন্দ্র সিংহ রায়, বা ভারতীয় কাব্যতত্ত্ব অবন্তী কুমার সান্যালে, বা প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্রের ভূমিকা বিষ্ণুপদ ভট্টাচার্যের, এই সমস্ত বইপত্র তোমরা দেখতে পারো, কিন্তু পড়তে হবে দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বই, ঠিক আছে? উজ্জ্বল নিরমণীর ক্ষেত্রে তোমরা হীরেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায়ের যেটা সম্পাদিত বইটা, সেই বইটা বোধহয় পাওয়া যায় না, তো সেটার পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দেবো, সেই বইটা তোমরা দেখার চেষ্টা করো। আর পোয়েটিক্স পড়ার ক্ষেত্রে একটাই বই, সেটা শিশির দাসের যেটা সম্পাদিত পোয়েটিক্স আছে, পাতলা চটি বইটা, তো ওই বইটাই পড়বে। আমি জানি সাধন কুমার ভট্টাচার্য বা অন্যান্য অনেকের অনেক পোয়েটিক্সের বইপত্র আছে, কোনোটাই লাগবে না, তার কারণ শিশির দাসের বইটা থেকে এখনো পর্যন্ত পোয়েটিক্স পুরনো সিলেবাসেও ছিল, 10 বছর আগেও পড়ানো হয়েছে, এখনো পড়তে হচ্ছে, চিরকালই শিশির দাসের বই থেকেই প্রশ্ন আসে, তাই ওই একটা বই পড়লেই তোমাদের কাজ চলে যাবে, ঠিক আছে? তাই এই বিভিন্ন বইপত্র, বিভিন্ন জিনিসগুলো, এই তালিকাটাও তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সেই অনুযায়ী নিজেদের কাছে কি কি বইপত্র আছে দেখে নিয়ে সেটা তোমরা জোগাড় করে নেবে, ঠিক আছে? আর আবার অন্য ইউনিটের ক্ষেত্রে তো বলেইছি, যেমন তোমরা রবীন্দ্রনাথ যখন পড়বে সবসময় বিশ্বভারতী সংস্করণ ব্যবহার করবে। উপন্যাস যখন পড়বে, উপন্যাস এমনি আলাদা বই তো ভালো, কিন্তু রচনাবলীগুলো যেখানে যে খণ্ডে রয়েছে সেখান থেকে যদি সংস্করণগত তথ্য পাওয়া যায় সেটা দেখা ভালো। বা যখন কবিতা পড়বে, কবিতা পড়ার ক্ষেত্রেও যদি কবির মূল টেক্সট বা মূল রচনাবলী দেখতে পাওয়া যায় সেটা ভালো। যেমন তোমরা যখন মেঘনাদ বধ পড়ছো, মেঘনাদ বধ তো শুধু টেক্সট পড়লে হবে না, মেঘনাদ বধের সঙ্গে আরো প্রচুর তথ্য আছে, কবে প্রথম খণ্ড, কবে দ্বিতীয় খণ্ড, কাকে উৎসর্গ করা হচ্ছে, কে সম্পাদক ছিলেন, হ্যাঁ, তো এই বিভিন্ন রকম তথ্য আছে, সেই সমস্ত তথ্যই কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। তার জন্য মধুসূদন রচনাবলী যেটা আছে সেইটা দেখার দরকার আছে, বুঝতে পারছি? তো
তো যেখানে যেখানে রচনাবলী অ্যাক্সেস করা যাবে তো সেই রচনাবলী অ্যাক্সেস করার চেষ্টা করবে। বেশ বেশ, বলো আর কারোর কিছু জিজ্ঞাসা আছে কিনা? স্যার আপনার ক্লাস আজকের দিনেই হবে? আর আজকের দিনে হবে নয়, সেটা এখনো ঠিক নেই। তোমার তো এপ্রিল মাসের শুরু থেকে ক্লাস হওয়ার কথা রয়েছে, তো সেটা সেই সময় রুটিনে রামকৃষ্ণদা উল্লেখ করে দেবে সপ্তাহে কোন কোন দিন আমি ক্লাস নেব, সেটা বলা থাকবে, ঠিক আছে? কারণ শুধু আমি একা নই, আরো দুজন রয়েছে, তো তারাও ক্লাস নেবে, তো সেইটা রুটিন বজায় মানে ঠিকঠাক মেনটেন করে সেটা সেইভাবে সাজিয়ে নিতে হবে। স্যার আপনার একটা হ্যাঁ, বলো। কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হতো। কন্ট্যাক্ট নম্বর তো গ্রুপেই রয়েছে, আচ্ছা সেইখানেই তো পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঝুমা না কেউ, তুমি একটা কিছু প্রশ্ন করতে চাইছিলে? ঝুম্পা, ঝুম্পা বলো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের ক্লাসটা কি এপ্রিল থেকে শুরু হবে? ক্লাসটা এপ্রিল থেকে শুরু হবে। মানে স্যার একটু যদি মানে একটু আমাকে বলতেন যে এপ্রিলে কত তারিখ থেকে? না না, এই বিষয়গুলো পুরোটাই রামকৃষ্ণদা সেটা তোমাদেরকে জানিয়ে দেবে, কি হবে না হবে সবকিছু, ঠিক আছে? রুটিন আচ্ছা ধরে আচ্ছা কিরকম। স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।